আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। কি হন আপনি এই ভিডিওর? আমি এই ভিডিও প্রথম দেখছি। আপনি সোর্স? জি জি জি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে আজকে, কারণ এই ভিডিও কোনোভাবে সফল হওয়ার সুযোগ নাই। জি। এটা আমি বুঝেও আমি ভিডিও করছিলাম, বাট পৃথিবীতে মিরাকল কি জিনিস আপনি যদি যদি হয়, আমি জানি না, এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আপনি কি করছেন একটু বলেন তো ভাই। আস ওই যে যান, যান আমার পাশে গিয়ে বসেন, কাকি যান, কথা বলেন। দেখেন, আমার কাজ শেষ। আপনারা দাবি করছেন, আমি নিয়ে এসে দিছি। ও বাপ মা খুঁজতে আসছিল, আমি সামনাসামনি করাইছি। এরপরে এখন আপনারা কথা বলেন, দেখেন। এই তো মাইয়া। এই তো আমার শুনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। আমি একটু সাউন্ডটা চেক করে নিই। ওকে, তো যে আপডেট ভিডিওটা আমি করছি সেটা নিয়ে আমি মানে বলা যেতে পারে এক ধরনের আত্মতুষ্টি আত্মতুষ্টি হয় কি ব্যাপারটি, মানে সন্তুষ্টি এবং বলা যেতে পারে একই সাথে একটু অন্য রকমের টেনশন অনুভব হচ্ছে। কারণটা হচ্ছে, ওনার নাম ছিল সোনিয়া। সোনিয়া নামে অনেকেই আমাদের এখানে এসছেন বেসিক ভিডিওতে। 102তম পর্ব এটা ছিল এবং এটা প্রচার হয়েছিল 28/11/2021, মানে 2021 সালের নভেম্বর মাসে। প্রায় 5 মাস আগের গল্প। এবং যিনি এসছিলেন ওনার নাম হচ্ছে সোনিয়া। ওনার তো একটা হচ্ছে যে এত মাস পরে, মানে এত মাস পরে এরকম একটা ভিডিও যদি সফল হয়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো লাগা, মানে এক্সট্রা একটা ভালো লাগা যুক্ত করে। কিন্তু এখানে আতঙ্ক বা টেনশনের বিষয় যেটা, সেটা হলো যে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। ওনার মাত্র ক্লুজ হচ্ছে 3টা। বাবার নাম সুলতান, মায়ের নাম মর্জিনা, ঠিকানা ময়মনসিংহ, ব্র্যাকেটে আবার হতে পারে। এবং ওখানে উনি যেটা লিখেছেন, আনুমানিক বর্তমান বয়স 24 বছর, হারানোর বয়স ছিল মাত্র 4 বছর। পাশের বাসার একজনের সাথে খেলা করছিলাম, ও আমার খেলনা নিয়ে যাওয়ার কারণে আমি কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম, গিয়ে আম্মুকে পাইনি। গিয়ে আম্মুকে না পেয়ে আমাদের বাসার সামনে একটা মাছের বাজার ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি এবং ফিরতে পারিনি। আমাদের শশা ক্ষেত ছিল, বাবা সেখানে কাজ করতেন। বাসার সামনে একটা বড় গাছ ছিল, বাউন্ডারি করা পুকুর ছিল। এই পুকুরের সবুজ পানি ছিল। যাদের বাসায় বড় হই তারা বলতো, আমার ছোটবেলার মুখের ভাষা অনুযায়ী আমার বাড়ি ময়মনসিংহ হতে পারে। তাহলে বলেন, যে এই 3টা ইনফরমেশন আমাদের এখানে এসছে, আর ওর যে বর্ণনা, এইরকম বর্ণনা কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষের সাথেই মিলে যায়। সেই জায়গা থেকে এই ফ্যামিলি যে ওর ফ্যামিলি, সেটা আইডেন্টিফাই করাটা খুবই মুশকিল হবে। যদি ও কোনো তথ্য এখানে এসে বেসিক ভিডিও করার সময় যদি এরকম হয় যে না, ও কিছু বিষয়ে নিজের মতো করে রেখেছে, এটা পাবলিকলি বলেনি, এবং সেটা যদি আজকে পাশাপাশি মুখোমুখি হওয়ার পরে সেটা যদি সে মনে করতে পারে, আমাদের সোনিয়া যদি মনে করতে পারে এবং ফাইন্ড আউট করতে পারে, যদি দুই পক্ষ মিলে যায় এবং স্টোরি ডিনামিক্সের জায়গাটা যদি শক্তিশালী হয়, তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। এছাড়া এই বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, প্রথমেই বলে রাখছি। বাট আমি সবসময় যে কথাটা বলি, যে যত কঠিন চিন্তা করি তত বেশি সহজ করে দেন আল্লাহ। তো আজকে যেই ভিডিওটা আমি করছি, সূচনা পর্বে আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা কিভাবে কাজ করে। তারপরও বেশ কয়েকটা বিষয় একটু আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথম কথা হচ্ছে, আপন ঠিকানা যখন আমরা শুরু করি তখন আমরা কিন্তু বলেছিলাম যে আমরা 2 ধরনের মানুষকে নিয়ে কাজ করতে চাই। একটা হচ্ছে যারা এখানে প্রাপ্তবয়স্ক বা যারা এখানে পরিবার খুঁজতে আসেন, তাদের কথাগুলো আনতে চাই। পাশাপাশি পরিবার থেকে যারা সদস্য হারিয়েছেন, সেই সব পরিবারের মানুষদের কথাও আমরা এখানে শুনতে চাই। কিন্তু আমরা যেই সিস্টেমে বা যেই ডিনামিক্সে কাজ করি, সেই সিস্টেমের মধ্যে গিয়ে আমরা দেখেছি যে পরিবার থেকে যখন একজন মানুষ খুঁজতে আসেন, সেখানে 2 ধরনের সংখ্যা বেশি হয়। এক, খুব ছোটবেলায় হারিয়ে গেছেন, একেবারে 3-4 বছর বয়সে। ম্যাক্সিমামই দেখা যায় তারা জিডি করেননি, থানায় কোনো প্রকার কোনো লিগ্যাল পেপার নাই। এবং অনেক সময় দেখা গেল যে আমরা যদি বলি যে আপনি একটা প্রত্যয়নপত্র নিয়ে আসেন যে আপনার বাচ্চা হারিয়ে গেছে, এই মর্মে এলাকার
গণ্যমান্য ব্যক্তি বা চেয়ারম্যানের কাছ থেকে, সেটাও তারা অনেক সময় কালেক্ট করতে পারেন না। এটা একটা কেস আমরা পেলাম। আরেকটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে বেশিরভাগ যারা হারিয়ে যান তারা মানসিকভাবে ভারসাম্যহীন, কিছুটা ভারসাম্যহীন অথবা ভারসাম্যহীন। এইটা একটা ব্যাপার। আরেকটা বিষয় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে হারিয়ে গেছেন, সুস্থ আছেন এবং প্রাপ্তবয়স্ক। তো এই তিন ধরনের কেস নিয়ে কাজ করতে গিয়ে আমাদের এক ধরনের জটিলতা ফেস করতে হয়। প্রথমটা হলো কিছু লিগ্যাল আসপেক্টের জটিলতা আছে। দ্বিতীয়ত সেটা হলো যে যেটা বললাম যে মানসিক ভারসাম্যহীন কিছু কেস নিয়ে আমরা কাজ করেছিলাম। তো খুব ইন্টারেস্টিংলি যেটা হয় যে মানুষের ভালোবাসা বা রেসপেক্টের জায়গা থেকে বলি যে একটা দুটো ভিডিও করার পরে অনেকেই একেবারে রাস্তা থেকে তুলে এরকম যাদেরকে দেখেন বা কিছুটা চেহারার মিল আছে এরকম অনেকটি আমাদের অফিসে নিয়ে সরাসরি চলে আসেন যে দেখেন তো এটা মিল পাওয়া যায় কিনা বা দেখেন তো এটা এরকম কিনা। তো ডেফিনেটলি তাদের কাছে যে ছবি থাকে সেই ছবি থেকে ওইভাবে সামনাসামনি দেখে মেলানো সম্ভব হয় না। আমরা তাদেরকে বলি যে আপনারা ওই ঠিকানায় চলে যান বা যিনি এখানে খোঁজ করছেন তাদের কাছে চলে যান। তো দেখেন যখন আমাদের এই প্রক্রিয়াটা অবলম্বন করতে হচ্ছে, আমরা যে সিস্টেমে আপন ঠিকানায় কাজ করি সেই সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যেতে হচ্ছে, যেটা আমাদের দর্শকরা জানতে পারছেন না যে আসলে রেজাল্টটা কী দাঁড়ালো। কারণ আপনি ধরেন একটা মানসিক ভারসাম্যহীন কাউকে খুঁজছেন। আমি প্রথম দিন থেকে এই কথাটা বলে এসেছি এই কাজ করতে গিয়ে, সেটা হলো আমরা সব বিষয় নিয়ে কাজ করতে পারি না। কেন পারি না সেটার উপযুক্ত জবাব কিন্তু আমাদের কাছে আছে। এই যে মানসিক ভারসাম্যহীন যদি কাউকে খুঁজতে আসেন, তো উনি দেখা গেল যে আমাদের অফিসে নিয়ে আসতেছেন র্যান্ডামলি 2 জন 3 জন বা বিভিন্ন লোকজন আমাদেরকে ফোন দিয়ে বলতেছেন অমুক একটা লোক এরকম ঘুরতেছে, চেহারার সঙ্গে মিল পাওয়া যায়। এই যে চেষ্টাটা এটা আন্তরিক, কিন্তু এখন মানসিক একজন ভারসাম্যহীন একটা লোককে যদি কেউ আমাদের অফিসে নিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা, ওই ফ্যামিলিকে ইনভাইট করা বা যে ছবিটা পাঠিয়ে দিয়েছে তার সাথে মিল করা, এই একটা কেস নিয়ে কাজ করতে যাওয়া এটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনারা জানেন সুরভির কেসটা নিয়ে কিন্তু আমরা অনেক 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 চেষ্টা করেছি এবং আমাদের এখনও চেষ্টা অব্যাহত আছে। সুরভির কেসটা এত বেশি মানুষ জেনেছে, জানার পরেও কিন্তু এটার আমরা কোনো রেজাল্ট বের করতে পারিনি। সেই সুদূর ইন্ডিয়া থেকেও আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে যে সুরভির চেহারার মতো এরকম একজন এরকম আমাদের এখানে আছে, একটু দেখেন মিল পাওয়া যায় কিনা। এরকম শত আমরা পেয়েছি, কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমরা এটার সফলতার জায়গায় দিতে পারিনি। সো একটা দুটো তিনটে এরকম কেস নিয়ে কাজ করার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটাই বোধহয় আমাদের শক্তি নাই, এই জায়গাটাই বোধহয় আমাদের কাজ করাটা খুব কঠিন। সেই জন্যে আমরা ওই জায়গাটায় আমরা স্টেপ নিতে পারিনি আমাদের সামর্থ্যের জায়গাটা থেকে। এবং আরেকটা যে কেসটা আমি বললাম সেটা হলো যে পরিবার থেকে হারিয়ে গেছেন পরিণত বয়সে। অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা হয়তো রাগ করে বাসা থেকে বের হয়ে গেছেন, অথবা দেখা গেল যে ছেলে প্রাপ্তবয়স্ক রাগ করে বাসা থেকে বের হয়ে গেছেন। তো এই ধরনের কেস নিয়ে যখন আমাদের কাছে অনেকেই আসেন, ডেফিনেটলি তারা অত্যন্ত আবেগপ্রবণ, এসে অনেকভাবে রিকোয়েস্ট করেন, কিন্তু আমরা কাজ করতে পারি না। কেন পারি না? ধরেন যে বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন নন বা যে কোনো কারণেই হোক তিনি বের হয়ে গেছেন, তাকে খোঁজ করার জন্যে তার পরিবারের কোনো সদস্য এসে যদি পাবলিক প্ল্যাটফর্মে এইভাবে একটা অ্যানাউন্স করে এবং এতে করে যদি তিনি মনে করেন যাকে খোঁজা হচ্ছে তার সামাজিকতা ক্ষুণ্ণ হয়েছে বা যাকে খোঁজা হচ্ছে এতে করে তার তিনি তো সুস্থ, তিনি স্বেচ্ছায় বের হয়ে গেছেন, তার সে অধিকার আছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী, তো তাকে এভাবে পাবলিকলি এভাবে বলে তার সম্মানহানি হয়েছে, তাহলে ডেফিনেটলি ওই পরিবার এবং আমার বিরুদ্ধে এবং সে যে কোনোভাবেই আইনি অ্যাকশন নিতে পারেন। তো সুতরাং প্রাপ্তবয়স্কদের নিয়ে যারা সুস্থ ইয়াং এবং অ্যাডাল্ট তারা বাসা থেকে বের হয়ে গেছেন রাগারাগি করে, যে কোনো কারণেই হোক না কেন, তাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করতে পারি না। এইসব জটিলতা থেকে একটু দূরে রাখতে চাই, যে কারণেই আমরা এদেরকে নিয়ে কাজ করতে পারি না। দু একটা কেস পাওয়া যায় এরকম, আমরা পেয়েওছি যে উনি ওনার ছেলেকে খুঁজতে চান, কিন্তু উনি অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ, নিজের পরিচয় গোপন রাখতে চান, এবং দেখা গেল ওনার ছেলে কেন বের হয়ে গেছে বাসা থেকে, উনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। তো এই যে বিষয়গুলো, এখন দেখেন যিনি খুঁজতে আসতেছেন তারও সামাজিকতার বিষয়, যাকে খুঁজতে আসতেছে তারও সামাজিকতার বিষয়। তো এই দুটো বিষয় সামাজিকতা রক্ষা করে আমরা কিভাবে পাবলিকলি তাকে খুঁজতে গেলে তো বলতেই হবে যে এই ছেলেটাই আমরা অমুককে খুঁজতেছি, তাকে তো দেখাতে হবে। তো এই সব জটিলতার কারণে, নানামুখী জটিলতার কারণে আমরা মূলত যে প্রথম দিনের কমিটমেন্ট করা যে জায়গাটা, যে পরিবার থেকে যারা খুঁজতে আসেন তাদের এই জায়গাটা আমরা অনেক বেশি সংকুচিত করে ফেলেছি। দুই একটা কেস একদম এক্সেপশনাল, সেগুলো নিয়ে যে আমরা কাজ করিনি তা না, বাট এখন আপনারা খেয়াল করে দেখবেন যে ওই জায়গাটা নিয়ে আমরা কাজই করছি না। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই একটা মোটা দাগে অভিযোগ থাকে বা অনেকেই বলেন যে কেন আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি। আপন ঠিকানা
একেবারে শুরু থেকে যারা দেখে এসছেন এবং আমার সূচনা কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনেছেন, তারা নিঃসন্দেহে খেয়াল করবেন যে এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, আরও একবার দেওয়ার প্রয়োজন মনে করছি। প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করার প্রধানতম কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে আপন ঠিকানার সবচাইতে বড় যে ডিনামিক্সের জায়গাটা, সেটা হলো দুই পক্ষ যখন মিলিত হয়, এই মিলিত হওয়ার পরে তাদের চেনা বা চেনানোর যে চেষ্টাটা সেটা থাকে, হ্যাঁ। এবং এই চেষ্টাটা সাধারণত প্রাপ্তবয়স্ক একজন মানুষ যেভাবে পারেন, অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, তার ক্ষেত্রে বিষয়টা খুব কঠিন। আমি সোনিয়াকে দিয়ে এক্সাম্পলটা দিই সবার সহজ করে বোঝানোর জন্য। ধরেন সোনিয়া হলো আপনার, ওর বয়স কত হতে পারে, বর্তমান বয়স 24 বলছে। ধরেন সোনিয়ার বয়স হচ্ছে 13 কিংবা 14, এবং সোনিয়ার মনে আছে মাত্র 3টা তথ্য। সোনিয়া জানে না, বাবার চেহারাও মনে নেই, মার চেহারাও মনে নেই। এখন সোনিয়াকে আমরা এরকমভাবে খুঁজে টুজে একটা পরিবার পেয়ে গেলাম যারা সোনিয়াকে দাবি করছে। সেই দাবির জায়গা থেকে তাদের কাছে কোনো ডকুমেন্টসও নাই, ছবি নাই, বা দেখা গেল যে কোনো জিডি করেননি, হ্যাঁ, কোনো কিছু প্রমাণও দিতে পারছে না, কিন্তু তারা বলছেন এটা তাদের মেয়ে। এবং হারিয়ে যাওয়া কোনো পরিবারের ওরা মানে যে কোনো হারানো সদস্য দেখলে ওরা যে নিজের মনে করে নিজের কাছে পেলে বসে বড় করে, সেই প্রমাণ বহুবার আপন ঠিকানা এসছে। তো এইরকম একটা পরিবার যখন আমাদের কাছে দাবি করে বসলো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি সহজ করে বোঝানোর জন্য, তো দাবি করে বসলো, আমরা ধরেন সোনিয়াকে নিয়ে আসলাম, সোনিয়াকে মুখোমুখি করলাম তাদের। সোনিয়া ডেফিনেটলি তাকে চিনতে পারলো না, কিন্তু ওই পরিবার উঠে পড়ে লেগেছে এটা তাদের মেয়ে, যদি হয়ে থাকে মেয়ে, কিংবা যদি না হয়ে থাকে, এই যে উঠে পড়ে লাগা বা এই যে আইডেন্টিফাই করাটা, সোনিয়া ধরেন চুপচাপ করে বসে থাকলো, সে তেমন একটা রিপ্লাই দিল না, চিনতে পারে নাই, সে তো তার বাবা মার চেহারাই মনে নাই, সে সন্দিহান। এইরকম একটা জায়গা থেকে তখন সিদ্ধান্ত কি আসবে? সে তো অপ্রাপ্তবয়স্ক। আচ্ছা, থানায় কোনো ধরেন জিডিও করে নাই, কিছু করেও নাই, এরকম কেস আছে, কিন্তু আমরা কাজ করতে গিয়ে বহু পাই এরকম। তো তখন যেটা হবে, আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই পরিবারের উপর ছেড়ে দেব, খুব স্বাভাবিক। যিনি বর্তমানে সোনিয়া যার কাছে আছে তার উপরে ছেড়ে দেব। তো ধরেন উনি ক্যামেরার সামনে হোক বা যে কোনো জায়গাতেই হোক, উনি হয়তো বলবে যে আমি আর একটু দেখি, আমি দেখে তারপরে জানাবো। আচ্ছা, উনি দেখলেন, উনি বাসায় চলে গেলেন, আমরা তো এতটুকুই করতে পারি। উনি বাসায় গিয়ে তো আমরা সেফগার্ড নিশ্চিত করতে পারবো না। উনি বাসায় চলে গেলেন, চলে যাওয়ার পরে উনি ধরেন বেশ কিছুদিন দেখলেনও, এক পর্যায়ে হয়তো উনি পারিবারিকভাবে চাপ অনুভব করলেন মেয়েটাকে কাছে না রাখার জন্য। আমি জাস্ট নেগেটিভ আসপেক্টগুলো আপনাদেরকে বলতেছি, কারণ এরকম একটা ঘটনাই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে, যে জন্য বলছি। তো দেখলেন পরিবার থেকে চাপ অনুভব করলেন, হয়তো তার ওয়াইফ বোঝালেন যে না ঠিক আছে, ওটাই তার বাবা মা দিয়ে দাও, হ্যাঁ, এবং উনি দিয়েও দিলেন আমাদেরকে না জানিয়ে, কারণ আমরা তো ওই কাজটা করি না যে তার সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। দিয়েও দিলেন, সোনিয়া পরিবারে চলেও গেল। যাওয়ার পরে কোনো একটা অনভিপ্রেত ঘটনা ঘটলো, এখানে একটা কথা বলি যে আপনারা দেখবেন যে আমাদের এখানে গেট টুগেদার হওয়ার পরে একটা ছেলে বা একটা মেয়ে যখন ফ্যামিলিতে ফিরে যান, ওই ফ্যামিলিতে যখন স্টে করা শুরু করেন, তিনি একটা কালচারে বড় হয়েছেন, তার ফ্যামিলির একটা কালচারে ছিল। তো দুই কালচার যখন অ্যাডজাস্ট করার একটা সুযোগ তৈরি হয়, সেটা কিন্তু রাতারাতি ওই সিনেমাটিক থাকে না, কারণ সিনেমাটিক হয়তো 1 ঘন্টার জন্য থাকে, 2 ঘন্টার জন্য থাকে, এরপরে কিন্তু নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। চলন ভালো না, বলন ভালো না, যেটা বাবা এক্সপেক্ট করে সেটা সে করে না, যেটা মা এক্সপেক্ট করে সেটা করে না, বা সে যেটা বাবা মায়ের কাছ থেকে এক্সপেক্ট করতেছে সেরকম বাবা মা সে পাচ্ছে না। এই যে ব্যাপারটা, এটা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় অনেক সময়। তো ধরেন সোনিয়ার ক্ষেত্রেও হয়তো বা এরকম তৈরি হলো, এবং সোনিয়া ওখানে কোনো না কোনোভাবে অ্যাবিউজ হলো। সাপোজ, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, হলো। এবং এটা পরবর্তীতে ধরেন কোনো কারণে এটা হওয়ার পরে ফ্ল্যাশ আউট হওয়া বা সোনিয়ার জায়গা থেকে স্টেপ নেওয়া, এই যে ব্যাপারটা, যে ঘটনাটা ঘটলো, এখানে আমাদের দায় কতটুকু? আমরা তো মহৎ উদ্দেশ্য নিয়েই কাজটা করলাম, কিন্তু করার পরে এই যে ফ্যামিলিতে ফিরে গেল, এই যে ফ্যামিলি রেখে মানে ও চিনতে পারলো না, এরকম একটা অবস্থায় সবাই বললো হ্যাঁ চেহারার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে, সমস্ত কিছু মিলিয়ে পরিবারে পাঠিয়ে দেওয়া হলো। এবং তারপরে সামাজিক কাজ, কিন্তু লিগ্যাল আসপেক্ট থেকে এই কাজগুলো কোনো না কোনোভাবে, আমি বারবারই বলি, কোনো না কোনোভাবে কোনো জটিলতা তৈরি করলে এই পুরো কাজটা নিয়েই প্রশ্ন উঠবে, পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠবে। যে কারণেই আমাদের, আমি সবসময় একটা কথা বলি, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আমাদের হাতে যতটুকু আছে, যতটুকু আমরা করতে পারি, আমরা এই যে ফেসবুকে যেভাবে করছি বা যেভাবে আমরা করছি, এখানে যতটুকু ত্রুটি মুক্ত রেখে করা সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা হয়তো যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ছেলে মেয়ে হারিয়ে গেছে তাদের পরিবার থেকে, তাদের ডিমান্ডটা ফুলফিল করে না, কিন্তু আমরা এমনভাবে কাজটা করতে চাই
যাতে করে আমরা অন্তত 100টা মানুষের ডিমান্ড ফুলফিল না করলেও এই অনুষ্ঠানের দীর্ঘ হওয়ার প্রক্রিয়া থেকে অন্তত 10 জন মানুষকে তাদের পরিবারে পারফেক্টলি ফেরাতে পারি। আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনার বাকি 90 জনকে নিয়েও চিন্তা করা উচিত। ডেফিনেটলি আমরা চিন্তা করি। এখন ওই চিন্তা করার জায়গাটা যদি আমরা কাজ করতে গিয়ে পারফেক্টলি করতে না পারি, এই 10 জনকে যে ফেরাচ্ছি এটার পসিবিলিটিও বন্ধ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? সো যে কারণেই আমরা অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করি না, কারণ অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করলে এই জটিলতা আছে, এবং এই জটিলতা এটা খুবই সিরিয়াস টাইপের জটিলতা। তো এই হচ্ছে বিষয়। আর প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করলে ঠিক উল্টো, ভাইস ভার্সা যদি আমরা বলি, যে তিনি এখানে বসে সিদ্ধান্ত দেন, তিনি এটা পরিবারে তিনি মেনে গেলেন, ফাইন, অ্যাকসেপ্টেড। তিনি পরবর্তীতে মানলেন না, এটা তার জায়গা থেকে, কারণ প্রাপ্তবয়স্ক তিনি তার মতো করে সিদ্ধান্ত এখানে দিতে পারেন, এবং তিনি ডিএনএ টেস্ট করবেন কি করবেন না, দুই পক্ষ করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দেওয়া যায়, এটা আইন অনুযায়ী সম্ভব। সুতরাং এখানে ওই জটিলতাটা থাকছে না, এবং যে কারণেই আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি। আমরা বারবারই বলছি যে কাজগুলো অত্যন্ত মানবিক কাজ। অনেক লোকজনই আছেন যারা রাস্তাঘাটে গিয়ে, ফিল্ড লেভেলে গিয়ে, বিশেষ করে মানসিক ভারসাম্যহীন অনেক ছেলে মেয়েকে তাদের পরিবারে ফেরান। আমার দুই একজনের কাজ দেখার সুযোগ হয়েছে, দু একজনের কাজ আমার ভালোও লাগে। ডেফিনেটলি রাস্তায় পড়ে থাকতো, একটা খুব বাজে একটা এনভায়রনমেন্টের মধ্যে হয়তো সে, আল্লাহ না করুক, সে হয়তো চলে যেত, তো সেখান থেকে সে ফ্যামিলি পেল। এটা নিঃসন্দেহে অনেক বড় কাজ, কিন্তু এটা ওনাদের জায়গা থেকে ওনারা করতে পারেন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা করতে পারি না। আমাদের কিছু ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতা আমি সবসময় স্বীকার করে নেই। আমরা বরং বিষয়টিকে এভাবে চিন্তা করি যে এত যে লিমিটেশন, এই লিমিটেশনের মধ্যে যতটুকু আমাদের পারফেক্টলি করা সম্ভব অতটুকু আমরা চেষ্টা করি, অতটুকু করতে থাকি। তারপরে এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়েও যদি কোনোদিন সমস্যার সমাধান করা যায়, আইনি জায়গা থেকে, জটিলতা থেকে বের হয়ে আসা যায়, তাহলে ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। এবং আজকের এই এপিসোডটা খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করব ডিপলি কোয়ারি করার, যেটা নিয়েও আমার অনেক দর্শক, অনেক শ্রোতা যারা আছেন, তারা আমাকে অনেক সময় বকাঝকা করেন যে এতটা সিরিয়াস কেন হওয়া দরকার, এতটা হার্ড কেন হওয়া দরকার। এতটা হার্ড খুব অবশ্যই হওয়া দরকার, কারণ আসলেই তার পরিবার কিনা সেটা বোঝার জন্য আমরা যে প্রক্রিয়া অবলম্বন করি, সেই প্রক্রিয়ায় কখনো কখনো হার্ড না হয়ে উপায় থাকে না। বিশেষ করে আজকের এই এপিসোডে আমাদের একটু ভালো মতোই কোয়ারি করতে হবে। মাত্র 3টা ক্লুজ নিয়ে যেটা পাওয়া গেছে সেটা আসলে কতটুকু পারফেক্ট। যাই হোক, আমি আর ইন্ট্রোটা বাড়াবো না। সো আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করছি, যাদের এই কোয়ারিগুলো ছিল, আপন ঠিকানা কি কাজ করতে পারে, আপন ঠিকানা কি কাজ করতে পারে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং আপনারা আরও জানেন যে 5টি ধাপে আমরা আমাদের ভিডিওটা সম্পন্ন করি, আপডেট ভিডিও। এবং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা সবসময় বলি, ডিএনএ টেস্টের ব্যাপারে। ডিএনএ টেস্ট আপন ঠিকানা বা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড করে না, এবং এটা আমরা করতেও পারি না বা আমরা করতে চাইও না। আমরা যারা এখানে প্রাপ্তবয়স্ক তাদেরকে উৎসাহ দিই, আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নেবেন। নিকটস্থ থানায় গিয়ে এখানে পরিবার পাওয়ার পরে, ইন্টারনেটের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পরিবারটা পেয়েছেন, দুই পক্ষ গিয়ে নিকটস্থ থানায় গিয়ে এটা অবহিত করুন যে আপনারা স্বেচ্ছায় এখানে পরিবারটাকে অ্যাকসেপ্ট করেছেন। একটা অবহিত করার পরে থানাকে আপনারা রিকোয়েস্ট করুন যে আমরা এতদিন পরে পেলাম, আমাদের সব তথ্য অনুযায়ী আমরা এবার একটু মানে নিশ্চিত হওয়ার জন্যে আমরা যেটা করতে চাই, ডিএনএ টেস্ট করতে চাই। ডেফিনেটলি আপনি যে থানায় যাবেন, সে থানায় পুলিশ অফিসার যারা আছেন তারা আপনাকে সহযোগিতা করবেন, এবং আপনারা ডিএনএ টেস্ট করে নিন। জীবনের একটা পর্যায়ে অন্তত করুন, মানে 1 বছর 2 বছর, এখন পর্যন্ত আমি কাউকেই পাইনি যে তারা কেউ করেছে, কারণ তারা ওভার কনফিডেন্ট হয়ে গেছে। 2-1জনকে এরকম পেয়েছিলাম যে আমি বলছি যে ভাইকে বলছে সময় নেই, আমি সময় নেই, তারপরে বড় ভাই পাশাপাশি বসে আছেন, আমি বললাম পুরো প্রক্রিয়াটা বলেন, শুনুন, লস্ট অ্যান্ড ফাউন্ডের ঘটনা। তো উনি বলছেন না, এখানে ডিএনএ টেস্টের কেন প্রশ্ন আসবে? ডিএনএ টেস্টের প্রশ্ন তখনই আসবে যখন ও আমাকে অ্যাকসেপ্ট করবে না। ও বলতেছে সময় নেই, ও আমাকে যদি অ্যাকসেপ্ট না করে, ও যদি আমাকে বলে যে না আমি অ্যাকসেপ্ট করতেছি না, তাহলে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ডিএনএ টেস্ট করে এটা দেখেন। দুই পক্ষ যদি অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে ডিএনএ টেস্টের প্রশ্ন কেন আসবে? লজিক তাদের। তো আমরা যেহেতু ওই জায়গাটায় ফেয়ার ডিল করি, যে ঠিক আছে, এটা আপনারা আপনাদের মতো করে ডিল করে নেবেন, এবং যে কোনো কারণেই হোক, কিছু জটিলতার কারণে অনেকেই এটাতে উৎসাহ পান না। তবে আমি মনে করি এটা করা উচিত, এবং করে অবশ্যই জীবনের কোনো একটা পর্যায়ে নিশ্চিত হওয়া উচিত। কারণ লিগ্যাল আসপেক্ট থেকে এই যে আপনি থানায় গিয়ে অবহিত করলেন, ডিএনএ টেস্ট করলেন, এটাই আসলে আপনার পরবর্তীতে যে কোনো ধরনের ফ্যামিলি রাইটসের ক্ষেত্রে, যে কোনো ধরনের ফ্যামিলি রাইটসের ক্ষেত্রে এটাই কাজে লাগবে। নইলে আপনি ইন্টারনেটের মাধ্যমে পেয়েছেন বা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছেন, এইটার আসলে লিগ্যাল আসপেক্ট বা লিগ্যাল জায়গা থেকে এটার আসলে তেমন কোনো ভিত্তি নাই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়।
আমি পুরো বিষয়টাই সবসময় ডিসক্লেমারে অবহিত করি, তারপরেও আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিলাম। আমরা কথা বাড়াচ্ছি না, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো, এই বসেন বসেন বসেন, দাঁড়াবেন না প্লিজ, বসেন। সোনিয়া, আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই, মানে বেসিক ভিডিও করার পর। কেমন আছেন? ভালো। আচ্ছা সোনিয়া, আপনি আমাদের এখানে প্রায় 4-5 মাস আগে আসছিলেন না? এবং তখন এসেই আপনার একটা ধারণা ছিল যে এখানে আসলেই বাবা মা পাওয়া যায়। আপনি তো ভিডিওতে বলতেছিলেন যে এখানে আসলেই বাবা মা পাওয়া যাবে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে এখানে আসলেই কিভাবে বাবা মা পাওয়া যায়। ওর ধারণা ছিল যে এখানে আসার পরে বাবা মাকে আমরা রেডি করে রাখছি, ও এসে নিয়ে চলে যাবে। আচ্ছা, এইরকম একটা ধারণা আপনার কেন ছিল বলেন তো, আমাকে একটু বলেন। আমি আপনার যে ভিডিওগুলো দেখছি সবগুলা মানে যারা যারা পাইছে বাবা মা ওইগুলা দেখছি আমি। আচ্ছা, ও ওইটা দেখেছিলেন, ওইটা দেখে আর কিন্তু কি বেসিক গুলো আপনি দেখেন না, না। এটা বলছিল কোথাও বেসিক ভিডিওতে, রাইট? আচ্ছা, তো আপনাকে এখানে নিয়ে আসছিল কে, বা আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? কেউ কি যোগাযোগ করেছিল আপনার হয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে আসছে আমার ওই আপু, ওই যে এই ডলি আপু। আপনি ডলি? হ্যাঁ, এই আপুর আচ্ছা, কাছে কি হয় আপনার? এটা আপুই হয়, আমরা একসাথে কাজ করতাম পার্লারে, পাশাপাশি হ্যাঁ। পরিচিত, মানে আপনি ওকে বলেছেন এই অনুষ্ঠানের কথা না? আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। ডলি, আর কি করেন, কোথায় থাকছেন? আমি টঙ্গীতে থাকি। টঙ্গীতে আমার বাসা। তো ও যেখানে বড় হয়েছে হ্যাঁ। ওনার পার্লারে আমি কাজ শেখার জন্য গেছিলাম আচ্ছা। শখের বর্ষে। তখন ওর সাথে আমার দেখা, পরে ওর জিজ্ঞেস করলাম যে তোমার বাসা কোথায়, বাবা কি করে, পরে বললো যে আপু এরকম এরকম, আমি ছোটবেলা হারাই গেছি। আচ্ছা, তখন আমি আপনার শো সবসময় দেখি অনেক আগে থেকে, সেই এবিসিডি রেডিওতে যখন ছিলেন তখন থেকে আমি ABCD আপনার রেডিও। ফ্যান। আচ্ছা, জি তখন থেকে আমি চিনি আপনাকে। জি। তো আমি বললাম যে এমন এমন তুমি, আমি যদি এখানে করি তুমি যাবা কিনা, তোমার আগ্রহ আছে কিনা। পরে বললো যে হ্যাঁ যাবো। আচ্ছা, পরে শেষে ওই যে ভাইয়ার সাথে, যে কি ভাই যেন, আরিফ ভাইয়ের সাথে, আমাদের volunteer কিন্তু এখন অফিসে আরিফ জয়েন ভাইয়ের করছে, সাথে হ্যাঁ। যোগাযোগ করলাম। তারপরে তো হইলই, আলহামদুলিল্লাহ আসলো। হ্যাঁ, আসলো। তারপর এটা কে আম্মা? আমার মেয়ে। আপনার মেয়ে, মাশাআল্লাহ। কি নাম বাবা? ছোট মেয়ে। আমার নাম সিনথিয়া। সিনথিয়া, মাশাআল্লাহ। এটা কে? বলো, ওর এটা এই মেয়ে? ছোট মেয়ে, হ্যাঁ। 2 মেয়ে, মাশাআল্লাহ। কি নাম বাবা? অর্পি। অর্পি। সিনথিয়া এবং অর্পি, কি সুন্দর নাম। আপনার পরিচয় ভাই? জি, আমি ওর হাজবেন্ড। আমার নাম হচ্ছে মোহাম্মদ অনিক। মোহাম্মদ অনিক। জি। অনিক ভাই, কি করছেন, কোথায় আছেন একটু আমি যদি বলেন। টঙ্গীতে, আমি টেলার্সে কাজ করি। টেইলার্সে কাজ করেন। আপনি আপনার ওয়াইফ যে এইভাবে ছোটবেলায় হারিয়ে গেছেন, এটা জেনে শুনেই তো বিয়ে করছিলেন, নাকি বিয়ে করার পরে জানছেন? না না, আমি আগের থেকেই জানি। এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই তো পরিবারে? আমি এই কথাগুলো সবাইকে জিজ্ঞেস করি যাতে করে মানে সবাই কিছু না কিছু শেখে। বিশেষ করে ধরেন আপনাদের যারা এরকম সাপোর্ট দেন তাদের কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে, তাই না? বিভিন্ন রকমের জটিলতায় কিন্তু একটা মেয়ে নতুন একটা পরিবারে আসার পরে পড়েন, বিশেষ করে কোট কথা থেকে শুরু করে অনেক কিছু। তো এই সাপোর্টটা মেইনলি হাজব্যান্ডের কাছ থেকেই ইম্পর্টেন্ট। হাজব্যান্ডের কাছ থেকে যদি আসে তাহলে আর বাকি যেখান থেকে আসতেছে সেটাকে মিটিগেট করা যায়, কিন্তু হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলেই সমস্যা। তো ভাই, ওর কতটুকু আকুতি দেখছেন মানে নিজের পরিবারে ফেরার? অনেকটাই। আর সত্যি কথা বলতে, ওরে বিয়ে করার পর আমরা একা একা বিয়ে করছিলাম। তো ফার্স্ট টাইম বিয়ে করার পর একটু প্রবলেম হয়েছিল, কিন্তু যখন আমার ফ্যামিলি জানতে বাবার বিয়ের কথা পারছে খুব যে- মনোযোগ দিয়ে শুনতেছে মেয়ে। আমার ফ্যামিলি থেকে যখন জানতে পারছে যে ওর বিষয়গুলো এমন, মানে ও হারাই গেছিল, তো তখন থেকে আমার ফ্যামিলি থেকে ওরে ওইরকম ভাবে কোনো ইয়ে করে না করেন। আর কি। মানে আপনার জায়গা মেন- থেকে কি চেষ্টা করার কোনো ব্যাপার স্যাপার ছিল যে ওকে একটু ফ্যামিলির কাছে কিভাবে হ্যাঁ, ফেরানো যায়? এটা তো অবশ্যই। এটা তো যেমন আমার বাবা মা আছে, সবারই তো বাবা মা থাকুক, এটা সবাই চায় এবং আমিও চাইছি। হুম। আর এই বিষয়ে আমরা সবাই খুব খুশি। এই অনুষ্ঠানে যখন ও আসলো, বেসিক ভিডিও যখন আমরা করলাম, জি। এটা তো আপনি অবহিত ছিলেন যে জি, আমি আসছিলাম তো। আসছিলেন না? ওকে, আপনাকে নিয়েছিলাম বেসিক ভিডিওতে না, আপনি বাইরে ছিলেন। আপনার পরিচয়টা একটু নেই, নামটা একটু বলেন। রূপালী। রূপালী কি হন? সরি, আমার ছোট বোন। মানে যে পরিবারে বড় হয়েছেন। আচ্ছা, তো সোনিয়া, কেমন লাগতেছে আমরা যে এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, বা যারা আপনাকে দাবি করছেন বা তারাও নিজেরা কিছুটা কনফিউজ আছেন, যাই বলি না কেন, এই যে বিষয়টা আপনি জানতে পারছেন, এটা জানার পর আপনার নিজের কি অবস্থা? আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আল্লাহ চাইছে বিদায় আমার এটা মিলছে। না, এখানে আর মেলা, আপনারাও চেষ্টা করছেন। আচ্ছা, এই মেলার জায়গাটা কিন্তু এখনো তীব্র সন্দেহ আছে। এখানে একটা জিনিস বলি, আপনি আপনার বাবার নাম বলছিলেন সুলতান, মায়ের নাম বলছিলেন মর্জিনা, ঠিকানা ময়মনসিংহ হতে পারে। এই হতে পারে বলার কারণটা হচ্ছে যারা আপনাকে পেয়েছে তারা বলেছে আপনার ভাষা ছোটবেলায় ময়মনসিংহের টোন ছিল। হ্যাঁ, তো এখন এখানে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হলো, তথ্য বলতে আপনার মনে থাকা তেমন কোনো তথ্য নাই, কিন্তু এখানে যে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে ছোটবেলায় বাবা মার সঙ্গে যদি কোনো ঘটনা, পারিবারিক কোনো ঘটনা যেটা আপনি ভিডিওতে বলেন নাই, এগুলো একটু তাদেরকে জিজ্ঞেস করে ভেরিফাই করে নেওয়া। কারণ আপনি যেসব তথ্য বলেছেন যারা আসছে তারা তো নাও হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যাচাই করে নেওয়া, দুই পক্ষ যাচাই করে নিয়ে
তারপরে সিদ্ধান্ত দেওয়াটা উচিত হবে। মানে কোনো প্রকার সন্দেহ থাকলে, আমি বারবার বলি, কোনো প্রকার সন্দেহ থাকলে কোনোভাবেই মানুষের কথা চিন্তা করে বা ইমোশনের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন না। যদি সন্দেহ থাকে দরকার হলে সময় নেবেন। আমি কি বুঝতে হ্যাঁ পেরেছি? অবশ্যই, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। কারণ আপনার জায়গাটা অনেক ইমোশনাল। আমরা বেসিক ভিডিওটা বারবার দেখছিলাম যে এত মাস আগে, সেখানে দেখছিলাম যে আপনি প্রচুর কান্নাকাটি করছিলেন আপনার বাবা মায়ের জন্য। সোনিয়ার বর্তমান ঠিকানা হচ্ছে আরিসপুর 56 নম্বর ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর। ঠিক আছে। আর দাবি করা পরিবারের ঠিকানা বটিয়াপাড়া, পোস্ট চরপাড়া, ইউনিয়ন রাজীবপুর, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ। ঠিক আছে, এই 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 জায়গাটা থেকে ওনারা এসছেন। তো আমরা এখন যেটা করবো সোনিয়া, পরিবারটা তো বাইরেই আছে, আমরা আপনাকে স্টুডিওতে নিব, আর ওনারা সবাই বাইরে অপেক্ষা করবেন। ইন দ্য মিন টাইম আমরা যারা দাবি করেছে বা যারা আপনার সাথে কথা বলতে চায় তাদের সাথে আমরা কথা বলবো। চলুন এবার স্টুডিওতে। বসুন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে। নিয়ম তো জানেন আপনি, যেহেতু আপনি ভিডিওগুলো আপনি দেখেন। হ্যাঁ, হ্যাঁ। তো 15-20 মিনিট আপনি এখানে বসেন। আর আমি বারবারই বলতেছি, মনে সন্দেহ রেখে কোনো কিছু ইয়ে করবেন না। আচ্ছা, গোপন তথ্য আপনার এখানে একটা আছে, আপনার শরীরে একটা চিহ্ন আছে হ্যাঁ এখানে কপালে। কপালে। হ্যাঁ। আপনার এটা কি বাবা মার জানার কথা? হ্যাঁ জানা কথা, আমি মানে আমাদের ঘরে চুলা ছিল। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন না। আচ্ছা কপালে যে বলছেন এতটুকু না বলাটা উচিত ছিল, কারণ এইসব জিনিসগুলো একদমই নিজের কাছে রাখবেন। আচ্ছা হ্যাঁ, এবং যাতে করে মনে করেন যে শুধুমাত্র আপনি জাস্টিফাই করবেন। এই যে আপনার যেহেতু স্টোরিটা মনে আছে, তাহলে নিশ্চয়ই আপনার বাবা মা যদি হয়ে থাকে ওনারা আমাদের মনে থাকার কথা। হুম। ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। বসেন। ওকে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতায় চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আমি একটু আগে মহিউদ্দিনের কাছ থেকে জানলাম যেটা যে সোর্স যিনি, তিনিও নাকি আসছে আজকের এই ভিডিওতে। এটা আর বরং ভালো হয়েছে। আরিফ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আপনার নাম কি সুলতান? আসসালামু আলাইকুম। আরিফ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আপনার নাম কি সুলতান? বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি ভাই। ওকে। ভালো আছেন সবাই? বসেন প্লিজ, একটু বসেন। আর কেউ আছে ভিতরে? আচ্ছা, আমরা একটু সবার সাথে কথা বলি, একটু পরিচয় নিয়ে নেই। বাচ্চাটাকে বসতে দেন ওই পাশে। তারপরে কথা। আমি আসলে আপনার ফেস দেখি বলছি যে আপনার নাম সুলতান কিনা, কিন্তু সেটা যুক্তিযুক্ত না। ঠিক আছে?
আপনার চেহারার সাথে সোনিয়ার চেহারার অনেক মিল আছে আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা লোকজন 100 জন দেখলে 100 জনই বলবে। কিন্তু কথা হচ্ছে এখানে যেসব তথ্য আছে সেই তথ্যের বেসিস আমাদের অনেক কিছু মিলাইতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনি দেখতে চান? আসেন। দাঁড়ালেন কি কারণে? না না না, আপনি বসেন, আপনি বসেন, বসেন, পুরোটাই দেখতে পারবেন, বসেন। ওনারা সোনিয়ার সঙ্গে আসছে, তো আমি একটু জিজ্ঞেস করি যে ওর মায়ের নাম কি ছিল? সোনিয়ার মায়ের নাম কি? মজিতা। মজিতা। জি। ও বলছে মর্জিনা। মর্জিনা। এটাও খুব কাছাকাছি বলা চলে। একটু এটাকে কাছাকাছি। মজিতা কেউ আসেন এখানে? কেউ আসছে? আপনি? আচ্ছা, তো আপনি হচ্ছেন মজিতা। কয় ছেলে মেয়ে আপনার? মানে সোনিয়াকে সহ কয় ছেলে মেয়ে? না, আমাকে ইয়ে করেন না, উনি নিজের মতো করে বলতে পারবে, কোনো সমস্যা না। আর যদি ভুল ভাল বলে আমি ঠিক করে দিব, সমস্যা না। অনেকে দেখে একটা ঘাবড়ে যায়। বাড়ি কোথায় হলো কাকি? বাড়ি চন্নভরা, চন্দ্রপাড়া। এটা কি কোন জেলা? ময়মনসিংহ। ময়মনসিংহ না? আচ্ছা, ময়মনসিংহ, ঠিক আছে। সোনিয়া কি আপনার সোনিয়া নামে কোনো মেয়ে হারাইছে আপনার? হারাইছি বাবা। হারাইছে? হ্যাঁ। ও কি বড় না ছোট? আমার এক ফুলার বড়। দুইজনের ছোট। কেমনে হারাইছিল কাকি? হারাইছেন বাবা, এই যে আমি তো গেছি গা হ্যাঁ। আরেক সাথে মাইয়ার লগে খেলতে আসছে। হ্যাঁ। পরে আমি গেছি গা কাজে। হ্যাঁ পরে মাইয়ারে বলে মারছে। হ্যাঁ। মারলে বলে আমার খুঁজতে খুঁজতে গেছে। হ্যাঁ, খুঁজতে খুঁজতে চলে গেছে। হ্যাঁ, চলে তো এইটা আপনি জানলেন কোত্থেকে? এই যে কথাটা বললেন, এটা কার কাছ থেকে শুনছেন? হরে বাদে আমি আইছি বাসায়, কইছি আমার মাইয়াকে হারানি গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পোলাবান কি বলছে কাকা? পোলাহানে বলছে যে ওইদিকে গেছে, তো আমরা খোঁজাখুঁজি লাগছে আর পাইছি না। আচ্ছা, এরপরে আপনি কি করছেন? থানায় গেছেন? না, মাইকিং থানায় করছেন? যাই নাই, আমরা মাইকিং করছি। হ্যাঁ। থানায় গেছি না, তা আমরা এই সময় নতুন আসছি দেশে। আমরা এই যে থানার কথা বলি বা জিডির কথা বলি, এটা বেশি বেশি করে বলি, কারণে যে এরকম ঘটনা ঘটলে প্রথমত থানায় যাওয়া উচিত। আমরা জিটি করি নাই, তা আমরা খোঁজাখুঁজি করছি, মাইকিং করছি, অনেক জায়গায় গেছি, যে যেখান কইছে সেই জায়গায়ও গেছি। আচ্ছা, যায় আমার লগে মিলে না। মিলে না। অনেকটি দেখছি, অনেকটি পাইছেও না গিয়া। কোনো ছবি ছিল কাকা ওই সময় সোনিয়া? না বাজান, আমার কোনো সবই ছিল না। আপনি পেশায় কি করতেন ওই সময়টাতে? আমি এই যে কৃষি কাজ করতাম। এখনো কৃষিকাজই করেন? না, এখন ডাইঙ্গে চাকরি করি। ডাইংয়ে চাকরি করেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন হইলো তাহলে? বললেন 4 জন না? 4 জন, 3 ছেলে 4 মেয়ে, সোনিয়ারে লে ও 7 জন 7 জন। টোটাল ছেলে মেয়ে 7 জন। জি। যেটা অবশ্য ও বলে নাই, সুতরাং এটা আমার ওইভাবে দরকার নাই, যদি কিছু মনে থাকে। হ্যাঁ, তো আচ্ছা, শুনবো আমি পুরো ঘটনাটা। আমাদের সোর্স কে ছিল এখানে? তার আগে সবার একটু পরিচয় নেই। আপনার পরিচয়টা করার নাম কি আপনার? আমার নাম লাভলি। কি হন আপনি? আমি ওর বড় বোন। বড় বোন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিল্পী। কি হন? মেজ বোন। আর এইটা কে? এটা আমার মেয়ে। কি নাম বাবা? বলো নাম? তোর নাম কি মা? থাক, ঠিক আছে, সমস্যা নেই। আপনার পরিচয় কি? কি নাম আপনার? তামান্না। মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম মাহমুদ। মাহমুদ। আপনি কি হন? আমি সোনিয়ার দুলাভাই। দুলা ভাই। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মুস্তফা। মোস্তফা কি হন? আমার জাগাতো ভাই। মানে যেটা তো বড় ভাই আর কি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। কি হন আপনি এই ভিডিওর? আমি এই ভিডিও প্রথম দেখছি। আপনি সোর্স? জি জি জি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে আজকে, কারণ এই ভিডিও কোনোভাবে সফল হওয়ার সুযোগ নাই। এটা আমি বুঝেও আমি ভিডিও করছিলাম, বাট পৃথিবীতে মিরাকল কি জিনিস আপনি যদি হয়, আমি জানি না, এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আপনি কি করছেন একটু বলেন তো ভাই। আমি মানে রমজান মাসের আগে দোকান ইত্যাদি দোকান বা করতেছে আমার জ্যাঠাতোর দোকানে। হ্যাঁ। তখন হঠাৎ করে আমি তো পাইপে ভিডিও দেখি, দেখার পরে ভিডিওটা দেখতেছি। রমজান মাস কি? এই রমজান মাস তো? এই যে এই রমজান মাস। 5 মাস আগে রমজান মাসই তো হবে। হ্যাঁ, এই রমজান মাস। তখন আমি ভিডিওটা দেখতেছি মনোযোগ দেওয়ার পর দেখে আবার থই দিছি, পরে আবার কিছুদিন পরে আবার দেখতেছি। আচ্ছা। দেওয়ার পরে তখন আমি 2টা কথার বিকৃতি আমি কিন্তু এই জিনিসটা আমি করছি, যেমন ময়মনসিংহ ভাষা বলছে, আর বলছে যে আমাদের বাড়ির আশপাশে শশা ক্ষেত ছিল। শশা ক্ষেত? জি। তা আমার কথা হলো আমি বিয়ে করছি চর অঞ্চলে কিন্তু শশা ক্ষেত করে কিন্তু সবাই। ময়মনসিংহে? হ্যাঁ, ময়মনসিংহ মানে ময়মনসিংহ বলতে যে চর এলাকা আছে এখানে কিন্তু শশা ক্ষেত করে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 30 সাল বালিপাড়া পড়ছে, 30 সাল থানা। আর আপনিও ময়মনসিংহেরই? জি, জেলা ময়মনসিংহ? জি, জেলা ময়মনসিংহ। ওকে। হ্যাঁ। আর আমার শ্বশুর বাড়ি পড়ছে বাটি চন্নপাড়া। আচ্ছা। তে আমি আসরের নামাজ পড়িয়া আমি গেলাম শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি বললাম যে আম্মা দেখেন তো আপনার করে জানা সত্যি কিন্তু লোক আড়াইছে নাকি। আমার তেন একটা তত্ত্ব আছে এখানে। আমি জিজ্ঞাসা করলাম, আড়াইছে তো অনেক আগে।
কাছে দেখি আমি বলতে ঠিক আছে দেখি আমার দ্রুত জানাই ভাই। আপনার শাশুড়িকে বলছেন এটা? হ্যাঁ আমার শাশুড়িকে বলছি, তখন শাশুড়ি আমার ওই যে আমি স্ক্রিন টাচ করে ছবিটা নিয়ে গেছিলাম, তো দেখাইলাম, পরে আমি আইসা গেছি। আওয়ার পরে হ বাবা ইমুক কেন, বাপের নাম ইমুক, মার নাম ইমুক, সের নাম ইমুক, তুমি কাঠাম ধরে মিলে আছে, তাহলে আমার নাম্বার তার থেকে সংগ্রহ করে দেওয়া হয়। তার মানে আপনি আপনার শাশুড়িকে এটাও বলেন নাই যে এই মেয়ের নাম কি আর বাপের নাম কি এটার নাম কি, এগুলো কিছু বলেন নাই, আপনার শাশুড়ি বলছে উল্টা? না আমি শাশুড়িরে বলছি, বাপের নাম সবকিছু কইছি, ও কইছেন? আচ্ছা আমি বলছি, বলার পরে আমি দেন তত্ত্ব লোন। আচ্ছা, আপনার শাশুড়ি বাড়ি কোথায়, ময়মনসিংহ কোথায় হলো এটা? এটা ঈশ্বরগঞ্জ থানা পড়ছে, বাটি চন্দ্রপুর বান্ডার বাজার, কাগর বাড়ির আশপাশে, বেশি দূরে না, আচ্ছা। দূরত্ব বেশি দূরে মানে না, কাছেই। এদেরকে আপনি চিনতেনও না আগে থেকে? আমি জীবনের প্রথম দেখছি, দেখা হয় নাই। আমার জীবনে ও আমরা আমার জীবনের প্রথম। তবে আল্লাহর কাছে একটা চাওয়া ছিল যে আল্লাহ, যে আমার দাঁতে যেমন একটা ভিডিও হইতো, যেমন আমি কিন্তু অনেক দেখতাম, আমার খুব আলহামদুলিল্লাহ। কষ্ট লাগতো দেখে, আমার অনেক কবে কষ্ট থেকে লাগে। দেখেন আপনি? আমি মোটামুটি মনে 5-6 মাস দূরে দেখতেছি আর কি। ও আপনার নিজের ইচ্ছা ছিল যে এরকম একটা ভিডিও যদি সফল হতো? না সফল হইতে বলতে মানে কি, আপনার দেখতে হাত আমার দিয়ে? কষ্ট লাগতো, আমার কাছে আমার খুব কষ্ট লাগে দেখে, মানে অনেক কান্দাকাটি করে খুবই কষ্ট লাগে, কারণ আমার তো মা নাই, দেখলো যার মাথায়ও মা পাইতেছে না, এর মতন কষ্ট আরো আছে। হ্যাঁ ঠিক। চেয়ে গেছি, তারপরে গেলাম আলহামদুলিল্লাহ, পরে শাশুড়ি তত্ত্ব দিল, তারপরে এক মহিলার মাধ্যমে ফোন দিছে, তাই আমি এক কাজ করেন, এই যে আপনি করেন, ওই যে ওই লোকের নাম্বার দেন, তা তাদেরকে অনেক ট্রাই করছে, নাম্বার দিতে পারে না, আমি কয়েকবার ফোন দিছি, বেশ কয়েকবার ফোন দিছি, পরে যাক আমি তো কাজের ব্যস্ততার কারণে তাদের সাথে আর কথা বলতে পারিনি, দিই আমার মোবাইলও 20টার মতন কল বাইসা রয়েছে, তখন আবার কল দিলাম, পরে বললো যে আমি ইমুক, জি জি, আচ্ছা পরে বললো ইমুক, পরে আমি সবকিছু জিগাইলাম, বিস্তারিত জিগাই এর পরে আমি যখন তখন একটা মেসেজ করলাম, হারি আমার নাম্বার সহ দিলাম, মেসেজ করে দিয়েছিলাম হারি, হ্যাঁ এই হারি। আচ্ছা, মেসেজ করে দিলেন, জি। দেওয়ার পরে ওনারা কি বলছে, ওনাদের কাছ থেকে আপনি কি জানতে পারছেন? মানে তাদেরকে বলছি, প্রাথমিক পর্যায়ে ওনারা নিজেরও সন্দেহ করছে, কিন্তু আমি জানি না এখনো সন্দেহ আছে কিনা। কাকা সন্দেহ আছে মনের মধ্যে? না, যেটা কোনো আপনার- সন্দেহ নাই। এখন সন্দেহ নাই? কোনো সন্দেহ নাই। আচ্ছা, কিন্তু প্রথম পর্যায়ে আমি যেটা পাচ্ছিলাম যে একটু সন্দেহ আছে, আর এটা খুব স্বাভাবিক, তাই না? খুবই স্বাভাবিক। তো আপনি কি জানলেন না দেওয়ার পরে যে উনি কি বলতেছেন? আমি যখন বলছি, বলার পরে এলা বলছে আমার নাম ইমুক বা তার পরিবারের নাম, মানে সবটাই ঠিক আছে, তো ওই অনুযায়ী ঠিক বিদায়, মানে বিদায় ওইসি বিদায় পরে আমি একটা মেসেজ করছি, আমি একটু কনফার্ম হইলাম আর কি। কারণ আমার তো জীবনের প্রথম দেখা, আমি মনে হয় না কিছু দেখছি, আচ্ছা, এই সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা চাইছে এই বিদায় হয়েছে। তারপরে ওনারা কি বলতেছিল, আপনি কোথায় কি কমেন্টস করলেন, আমাদের কাছে আসলেন কিভাবে? মানে আমরা তো আপনাকে পাইলাম, এটা তো আপনি একটা মোবাইলে নিয়ে গিয়ে আপনার শাশুড়িকে বললেন, শাশুড়ি খুঁজে বের করলো বা জানলো, ওনাদেরকে পাঠাইলো, যোগাযোগ হইলো, এরপরে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করলেন কিভাবে যে একটা পরিবার পাইছে, এটা একটু বলেন। ওইটা আমি দেখলো আপনার ফেসবুকের মধ্যে আমি লিখছিলাম, জি কি লিখছিলেন ভাই? লিখছিলাম যে আমি সোনিয়ার পরিবারের হ্যাঁ যে সন্ধান জানি। আচ্ছা, এই যে আপনার স্ক্রিনশট, প্রথম একটা কমেন্টস করছে, দাঁড়ান এক মিনিট, একটু সোজা করে ধরেন ভাই। এটা প্রথম করছিলাম দেখার সময়। মানে তখন কি আপনি স্টেপ নিছিলেন না স্টেপ নেন নাই তখন? না না, এটা প্রথম মানে দেখে করছিলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার পরিবার খুঁজে পান, এটা প্রথম করছিলাম আমি আরই। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে আবার দেখছি, দেখার পরে আমি একটু না একটু শিরিলাম। তুহিন ভাই রিপ্লাই দিছে না? বেচারি ঘুমায় না, ঘুমায় না মনে হয়। তুহিন ভাই রিপ্লাই দিয়েছে যেদিন দোয়া করি তার পরিবার 2 দিন আগে, এটা আপনার কমেন্ট দেখেন তো ভাই। হ্যাঁ, আমার কমেন্ট আমি করছিলাম আর সামি, তারপর আপনি দেখে বলেন এটা সামি, জি, এটা আপনার আমার, comment? আমার। ওকে, হ্যাঁ। জি, তারপরে তারপরে এখানে তুহিন ভাই কি আরেকটা- রিপ্লাই দিছে? হ্যাঁ, তুহিন ভাই রিপ্লাই দিছে যে আমিন, হ্যাঁ এইটুকু লেগে, কিন্তু তুহিন ভাই আবার ওনাকে ট্যাকে রাখতো হ্যাঁ। যে কোনো তত্ত্ব মতো যেমন একটু দিতে পারে, হ্যাঁ। বা ওনাকে একটু বলবে যে ভাই একটু খোঁজ নেন, হ্যাঁ। এরকম কিছু। হ্যাঁ তো যেদিনকে মানে ভিডিওটা মানে আমরা যেদিনকে ইনফরমেশন পাই, হ্যাঁ। তার 6 ঘন্টা আগে উনি একটা কমেন্টস করে হ্যাঁ। যে আমি ঠিকানা জানি, ফোন নাম্বার সহ। জি, ফোন নাম্বার সহ আমরা দেখাবো না, ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটা কার ভাই, আপনার? ফোন নাম্বার আমার। আচ্ছা, ওই একটা কমেন্টস করেন আমি ঠিকানা জানি, জি জি। তারপর তো আমার ফোন দিল সেই সময়, হ্যাঁ, কে ফোন দিচ্ছে? তুহিন ভাই দিছিল ফোন আগে, হ্যাঁ, তুহিন ভাই ফোন দিছিল 10 নাম্বার মনে হয় ফোন দিছিল আমারে, তোর কথা বলছি। দুবাইয়ের ফোন তো ওই জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বুঝতে পারি নাই, তুহিন ভাইকে কানেক্ট করেন। হ্যাঁ, পরে কথা বলছি, বলার পরে জিজ্ঞেস করতেছে যে আপনি চিনেন, তাহলে এক কাজ করেন পরিবারের নাম্বারটা দেন। হ্যাঁ। তখন আমি মোবাইল স্ক্রিন টাচ করে নাম্বার দিছি, একটা 25 নাম্বার দিছি লাস্টে। আচ্ছা, পরে বলতেছে এই নাম্বারে যোগাযোগ পাই না, পরে আমি আরেকবার নাম্বার দিই। হ্যাঁ, পরে দেওয়ার পরে আরেকটা নাম্বার দিয়েছেন? হ্যাঁ, আরেকটা নাম্বার দিয়েছি। পরে কিছুক্ষণ পরে আমার ফোন দিছে যে হ্যাঁ তার পরিবারের সাথে আমার কথা হয়েছে, আচ্ছা। এই 30 মাত্র। দুবাই থেকে একজন আমার লোক পাঠাইছে, দুবাই থেকে নাম জিজ্ঞেস করেন? হ্যাঁ, নাম কয় নাই, নাম কয় নাই। বলছে নাম আমি জিগাই ফোন নাই, দিয়ে বলে উনি কি বলে বলছে? নাই। ফোন দিয়ে কি বলছে? উনি বলছে যে আমি দুবাই থেকে কইতাছি আপনার মাইয়ার সন্ধান আপনি পাইছেন কিনা। হ্যাঁ। তখন আমি কইছি যে পাইছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এর মাধ্যমে যোগাযোগ করছে। জি জি। এখন কথা হচ্ছে যে আপনার কাছে এই তথ্যটা নিয়ে আসছে কে ফার্স্ট? আমি তার আগে একটু তুহিনের সাথে কথা বলুন, যেহেতু লাইন আছে, একটু ধরো। ভাই আসসালামু আলাইকুম।
ভালো ভালো আছেন না? আপনি তো বোধহয় দুবাই এখন নাকি? আচ্ছা আচ্ছা, এই আমাকে এই আমাদের সোনিয়ার ব্যাপারে 102 একটু বলেন তো কিভাবে কি হলো, প্রক্রিয়াটা একটু বলেন আমাকে। সোনিয়ার ভিডিওতে 2 এপ্রিল আপনার 2 তারিখেই সামিরুল ভাইয়া একটা কমেন্টস করে যে এই বোনটা যেন ওনার আপন পরিবারে ফিরতে পারে, একটা শুভকামনা জানিয়ে একটি কমেন্টস করে উনি। আচ্ছা, তো ওই কমেন্টসে আমি রিপ্লাই দিই যে আমি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, এরকম একটা কিছু লাগি। হ্যাঁ, তো পরবর্তীতে 2 দিন পরে একই কমেন্ট উনি গিয়ে আরেকটা রিপ্লাই দেয়, সেটা হচ্ছে আমি এই মেয়ের ঠিকানাটা জানি, আচ্ছা এর সাথে ফোন নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, তো আমি দেখে অনেকটা অবাক হয়েছি যে এই লোক 2 দিন আগে বললো যে উনি যেন এটা তো আমিও অবাক হচ্ছি, মানে এই জাতীয় কমেন্টস এটা করার পরে আপনি তাকে রিপ্লাই দিলেন এবং সঙ্গে সঙ্গে 2 দিন পরে সে নাম্বারও দিয়ে দিল। আচ্ছা, তারপর? হ্যাঁ আমি ওনার ঠিকানা জানি, তো ফোন নাম্বারটা দিয়ে দেয়। এরপর আমি ওনাকে অনেকক্ষণ ফোন দিই, প্রায় 6 ঘন্টা পরে ওনাকে আমি রিচ করতে পারি, সম্ভবত ঘুমিয়ে গেছিল উনি। আচ্ছা, এরপরে বললাম যে সেটি খাওয়ার খাইতে উঠছে না, তখন ওনাকে আমি ফোন দেওয়ার পর রিচ করে। হ্যাঁ, তো রিচ করার পর যে আমি পেয়ে চিনতে পারছি, আমার আসলে ওনার কথাগুলো শুনে ওই যে সংখ্যাকে 6টা 4 হইতো, এগুলো হইতো, যেগুলো শুনে আমার কাছে মনে হইতো যে আমার শ্বশুরের এলাকা হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, উনি বলছে আমাদেরকে। ওনার সঙ্গে কি আপনার ভিডিও কলে কথা হয়েছে তুহিন ভাই? না না, ভিডিও কলে কথা বলি। তাই ভদ্রলোককে আপনি একটু দেখেন, এই সেই ভদ্রলোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আল্লাহ উনি হাসতে হাসতে কি কি অসাধ্য সাধন করছে এটা তো আমরা বুঝতেছি। এবং এগুলো সাধারণত এই যে দোয়া করি পরিবার পাক এই জাতীয় কমেন্টস করলে আমরা একটা টুকটাক রিপ্লাই দেখি আমরা আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার অফিসিয়াল ভলান্টিয়ার থেকে, কিন্তু উনি যে পরিবার খুঁজতেছে এই জাতীয় কোনো টাচও দেয় নাই ওখানে, হ্যাঁ, কমেন্টসের মধ্যে। না না, কিছুই বলেন নাই। Right. আমি প্রথমে বিশ্বাস করছিলাম এটা করতে হয়তো কোনো ফেক কিছু হইতে পারে কিনা, এরপর ফোন করছিল না। তো মোটামুটি 6 ঘন্টা পরে যে উনি আমাকে একটা নাম্বার দেয়, ওনার পরিবারের কথা বলার পরে আমি নিশ্চিত হয়ে আমার অপশন থেকে পরে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল। এরপর আমি নাম্বারটা আরিফ ভাইকে নিয়ে যে বিষয়টা একটু ভালো করে আপনি দেখেন, আমি পার্সোনাল সাথে একটু কথা বলছি। মাশাআল্লাহ, এরপর আরিফ ভাই বিষয়টা দেখে। মাশাআল্লাহ। তুহিন ভাই আপনি সুস্থ থাকেন, দোয়া। আপনার কমেন্টসের নোটিফিকেশন আমি পাই আমার আমার মোবাইলে টুংটাং রাত 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, অলওয়েজ সে রিপ্লাই দিতে থাকে। ভালো থাকেন ভাই, দেশে আসলে আবার দেখা হবে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমি এই মেয়ের ঠিকানাটা জানি, আচ্ছা, এর সাথে ফোন নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, তো আমি দেখে অনেকটা অবাক হয়েছি যে এই লোক 2 দিন আগে বললো যে উনি যেন এটা তো আমিও অবাক হচ্ছি, মানে এই জাতীয় কমেন্টস এটা করার পরে আপনি তাকে রিপ্লাই দিলেন এবং সঙ্গে সঙ্গে 2 দিন পরে সে নাম্বারও দিয়ে দিল। আচ্ছা, তারপর? পরবর্তীতে হ্যাঁ আমি ওনার ঠিকানা জানি, তো ফোন নাম্বারটা দিয়ে দেয়। তো এরপর আমি ওনাকে অনেকক্ষণ ফোন দিই, প্রায় 6 ঘন্টা পরে ওনাকে আমি রিচ করতে পারি, সম্ভবত ঘুমিয়ে গেছিল উনি। আচ্ছা, এরপরে বললাম যে সেটি খাওয়ার খাইতে উঠছে না, তখন ওনাকে আমি ফোন দেওয়ার পর রিচ করে। হ্যাঁ, তো রিচ করার পর যে আমি পেয়ে চিনতে পারছি, আমার আসলে ওনার কথাগুলো শুনে ওই যে সংখ্যাকে 6টা 4 হইতো, এগুলো হইতো, যেগুলো শুনে আমার কাছে মনে হইতো যে আমার শ্বশুরের এলাকা হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, উনি বলছে আমাদেরকে। ওনার সঙ্গে কি আপনার ভিডিও কলে কথা হয়েছে তুহিন ভাই? না না, ভিডিও কলে কথা বলি। তাই ভদ্রলোককে আপনি একটু দেখেন, এই সেই ভদ্রলোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আল্লাহ উনি হাসতে হাসতে কি কি অসাধ্য সাধন করছে এটা তো আমরা বুঝতেছি। এবং এগুলো সাধারণত এই যে দোয়া করি পরিবার পাক এই জাতীয় কমেন্টস করলে আমরা একটা টুকটাক রিপ্লাই দেখি আমরা আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার অফিসিয়াল ভলান্টিয়ার থেকে, কিন্তু উনি যে পরিবার খুঁজতেছে এই জাতীয় কোনো টাচও দেয় নাই ওখানে, হ্যাঁ, কমেন্টসের মধ্যে। না না, কিছুই বলেন নাই। Right. আমি প্রথমে বিশ্বাস করছিলাম এটা করতে হয়তো কোনো ফেক কিছু হইতে পারে কিনা, এরপর ফোন করছিল না। তো মোটামুটি 6 ঘন্টা পরে যে উনি আমাকে একটা নাম্বার দেয়, ওনার পরিবারের কথা বলার পরে আমি নিশ্চিত হয়ে আমার অপশন থেকে পরে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল। এরপর আমি নাম্বারটা আরিফ ভাইকে নিয়ে যে বিষয়টা একটু ভালো করে আপনি দেখেন, আমি পার্সোনাল সাথে একটু কথা বলছি। মাশাআল্লাহ, এরপর আরিফ ভাই বিষয়টা দেখে। মাশাআল্লাহ। তুহিন ভাই আপনি সুস্থ থাকেন, দোয়া। আপনার কমেন্টসের নোটিফিকেশন আমি পাই আমার মোবাইলে টুংটাং রাত 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, অলওয়েজ সে রিপ্লাই দিতে থাকে। ভালো থাকেন ভাই, দেশে আসলে আবার দেখা হবে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ জি জি, যে আপনাকে সালাম দিয়েছে আমাদের সামিউল ভাই। আসসালামু আলাইকুম ভাই। দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ তো আপনাকে সুস্থ রাখুক। জি, আপনি খুব পরিশ্রম করেন ভাই, আমি দেখি মাঝে মাঝে আপনি খুব পরিশ্রম করেন। হ্যাঁ, খুব পরিশ্রম করে। আমি আল্লাহর কাছে দোয়া করি। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা, আমি যেখানটায় ছিলাম আমাকে একটু বলেন যে আপনার কাছে কিভাবে তথ্যটা আসছে।
মানে আপনার এই যেরকম মেয়ে পাওয়া গেছে বা আমার এরকম- কাছে তো একটা আসছে, উনি শাশুড়ি যখন আমরা আমাদের বাড়িতে ওনার যাই, শাশুড়ি গেছে নেন আপনি? উনি শাশুড়ি গেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, চিনেন কিনা? হ্যাঁ, একই এলাকার হ্যাঁ, কিনা? চিনি, হ্যাঁ, হ্যাঁ, একই কি হয় এলাকা। আপনার সম্পর্কে কি হয়? সম্পর্ক বাস্তব হয়। ভাস্তাবো হয়। জি। আচ্ছা, কি নাম ওনার পরে- শাশুড়ির? ওনার শাশুড়ির নামটা তো আমি জানি না। হ্যাঁ, ফাতেমা। ফাতেমা। হ্যাঁ হ্যাঁ, তো গেছে যে ফাতেমা যায় আমার ভাগ্নে বউয়ের কাছে কইছে যে এই নামে একটা মেয়ে পাওয়া গেছে, তোমরা নাকি? পরে আমার ভাগ্নে বউ কইছে হ আমার মামু, আচ্ছা আমার মামার মাইয়া, এই নাম সোনিয়ার নাম, আমার মামার নাম সুলতান, মামির নাম মজিতা। হ্যাঁ তো এইভাবে কইছে, কইলে পরে হেইলাই কইছে, ফাতেমা কইছে যে হট এইটাই ঠিক। আচ্ছা আচ্ছা, পরে তখন আমার ভাগ্নে বউ ফোন দিছে আমার 22 রেনো, আচ্ছা এই যে মুস্তফা রেনো, আচ্ছা মুস্তফা তাই জয়দেবপুর। আচ্ছা হ্যাঁ ফোন দিছে, পরে মুস্তফা ফোন দিছে আমার কাকু সোনিয়ার তো সন্ধান পাওয়া গেছে, কিবা কই কিবা এইবা। আমি তো আমি জানি না, শুনি না। তে কেলা আনছে সন্ধান, সামিরুলে আনছে বালিপাড়া বাড়ি, আচ্ছা যে সামিরুলের নাম্বার দাও আমার লয়ে কথা কইতো। আচ্ছা। পরে আমার 22টা নাম্বার দিল, পরে আমি কথা কই। কথাবার্তা বললাম। জি। আপনার এই ভিডিওটা আপনি দেখছেন তো না? জি হ্যাঁ। দেখার পরে আপনার আপনার মন থেকে কি আসছে এটা আমার একটু বলেন তো। মন থেকে হ্যাঁ এডেই আমার, হ্যাঁ, এডেই এটাই আপনি নিশ্চিত? এডেই আমার নিশ্চিত, এডেই আমার মাইয়া। আসেন আমাদের অফিসে মহিউদ্দিন সাহেব, এদিকে আসেন, আপনার প্রতিক্রিয়া বলেন। মানে ওই যোগাযোগ যে তুমি যে করছিলা, মানে করার পরে তুমি তো আমাকে জানাইছো যে স্যার এরকম এরকম হইতেছে বা এরকম কি অবস্থা, তুমি কি জানছো একটু বলো। তোমার কথা জনগণ শুনতে চাই, তোমাকে এভাবে অ্যাবসেন্স রাখা হলো, সেটা ঠিক হচ্ছে না আমার। বলো। আরিফ ভাই তো সকাল থেকে অফিসে এসেই ওনাদের ওইদিন সাথে একটু সামনে কথা আগে বলতে ছিল। হ্যাঁ। কথা বলার একটা পর্যায়ে দেখলাম যে আরিফ ভাই একটু থেমে গেল, মনে হচ্ছিল যে রেজাল্টটা পজিটিভ আসবে না। তারপরে দুপুরের পরে আবার হঠাৎ কথা বলি যে উনি আরো ইয়েভাবে আমি বারবার আমি নক দিচ্ছিলাম তোমাদেরকে, এটা বলো বাইরে, আমি স্টুডিও থেকে বাইরে এসে বলতেছিলাম যে কি অবস্থা আমাকে জানাও, কি অবস্থা জানাও। নক সবসময় থাকে, শুধু এটার বিষয় না। সেদিন তো অফিসেই ছিলাম আমরা, সেক্ষেত্রে বারবার জিজ্ঞেস করতেছিলেন এবং আরিফ ভাই চেষ্টা করতেছিল। তো সর্বশেষ আরিফ ভাই যখন বললো যে আলহামদুলিল্লাহ ওনার বাবা দাবি করেছে যে এটা ওনার হারিয়ে যাওয়া মেয়ে, দেন হচ্ছে আমি কথা বলি ওনার সাথে। ওনার যে আঙ্কেল কি অবস্থা, এতক্ষণ সময় নিলেন, ভিডিও দেখেছেন কিনা? বলে যে না ভিডিও দেখেছি, কিন্তু আমার ছেলেদের সাথে কথা হয়নি বা একটু সমস্যা মনে হয় কোন জায়গায় ছিল। পরে আবার বললো যে না এটাই আমার মেয়ে, আমি কনফার্ম, মানে তখন আমরা শিওর হলাম যে যেহেতু বাবা। কথা ঠিক আছে কাকা? সমস্যা এইটাই ছিল যে আমি একটু হালকা একটু দেখছি, পরে সবাই গেছে তার আমি নামাজ পড়তে, পরে নামাজ পড়ে আইলে পরে হিরে দেখছি আমরা বালা করে দেখছি। আচ্ছা, মানে ও যেটা বলছে আমাদের মহিউদ্দিন কথা ঠিক আছে, মিল আছে? হ্যাঁ সুন্দর, ঠিক আছে। একটা ছবি আমাকে পাঠাইছে তুহিন ভাই বা কেউ ওনার ছেলের, যেটার সাথে হচ্ছে সোনিয়ার চেহারা হুবহু মিল। হাফিজুল। কোন ছেলে এটা? হাফিজুল। হাফিজুল। ওনাকে আনেন নাই আজকে? ওই ছেলেটাকে আমরা ভিডিও পাঠাইছি। হাফিজুল। ওই ছেলেটাকে পাঠাইছিলেন? ওই ছেলের আমরা ভিডিও পাঠাইছি। ওই ছেলের ছবি আনছেন? দেখেন তো একটু। ওইটা আনছে বোধ হয়। হ্যাঁ দেখান তো একটু। তোর ছোট মানুষ, এটা কার ছবি? দাঁড়ান, এটাই আমার মেজো, এটা মেজো ভাই। এইটাই হাফিজুল। এইটাই হাফিজুল। হাফিজুল এখন বড় হয়েছে, ওর চেহারার সাথে অনেক মিল, একদম অনেক অনেক বেশি মিল, মা বাবার চেহারার সাথে আমার মিল। আরেকটা ভাই আছে যে ওর বড় যেটা, এটা আমার ছোট ভাই। আচ্ছা, ওর কোনো ছবি রাখেননি আপনারা? না, না না, এটা আপনার বড় ভাই? এই যে ওর চেহারার সাথে অনেক ভাই না, এটা সোনিয়ার শুধু। ছোট না? আর বাকি দুইটা এরা কারা? হাফিজুল হচ্ছে এইলা শুধু। এই যে এই যে এইটা দেখি, এটা কে? এটাই এইটাই, এই যে এই চেহারা দেখেন, এর চেহারার সাথে অনেক মিল আছে, যদিও এটা অনেক বেশি পলিশ করা ছবি, তারপরেও নর্মাল একদম অনেক মিল আছে। তো ঠিক আছে কাকা, এখন কথা হচ্ছে আপনারা তো নিশ্চিত হয়ে আসছেন, মেয়ে যে তারও নিশ্চিত হওয়ার ব্যাপার আছে, সে হয়তো প্রশ্ন করবে, দেখবে, শুনবে, জানবে, তারপরে তিনি তার অভিমত জানাবে। ঠিক আছে, আমি ডাকবো ভিতরে, বসেন। আপনারা তো সবই শুনছেন এখানে বসে, অপেক্ষা করেন। আপনাদেরকে সুন্দর লাগতেছে একসাথে সবাই বসছে, মনে হয় যে হ্যাঁ। আম্মা, আপনারা কি জানেন কি হচ্ছে আজকে? হ্যাঁ, ও জানে না। ওরা কি নানা নানি মিস করে বা খোঁজাখুঁজি করে সকালে 6টা বাজে ঘুম থেকে উঠে বসে আছে এই নানা নানি দেখার জন্য? প্রতিদিন জিজ্ঞেস করে শনিবার কবে, শনিবার মানে ওই যে আমরা শনিবারে ডেট দিয়েছি এই কারণে। ওকে ঠিক আছে, বসেন, আমি ডাকবো। সোনিয়া, কিছু কি শোনা গেছে? না কিছু শোনা যায় নাই? না। টেনশন হচ্ছে? হ্যাঁ একটু বসেন প্লিজ। কান্নাকাটি করতেছিলেন যে এখানে আসলে বাপ মা পাওয়া যায় না। আমি আবারও বলি যে এই অনুষ্ঠানটা যারা দেখেন একেবারে শুরু থেকেই খুব মনোযোগ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যে আসলে কিভাবে এই প্রক্রিয়াগুলো হয়, তারা খুব ভালো করে যদি অবজার্ভ করেন এই অনুষ্ঠানগুলো, কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো রিয়েলি আনথিঙ্কেবল।
যেমন আজকের এই এপিসোডটা নিয়ে আমি বাইরে বোধহয় এই কথাটা বলতেছিলাম আপনাদেরকে। সোনিয়া, আমি আবারও বলি, সেটা হলো যে মন থেকে যেটা আসবে সেটাই করবেন, কারো কথা চিন্তা করবেন না, ঠিক আছে? এবং আপনার তো খুব বেশি কিছু মনে নাই, 2-3টা জিনিস ছাড়া, তারপরেও এগুলো একটু এদিক ওদিক হলেও হতে পারে, হ্যাঁ। কিন্তু যেই জিনিসটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার যদি এমন কিছু থেকে থাকে যেটা আপনার ফ্যামিলি জানে, আপনি জানেন, আমরা জানি না, সেগুলা জিনিসগুলা বাইরে বের করা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি একজনকে নিয়ে আসি, একজনকে বা দুইজনকে আপনি দেখেন যে চিনতে পারেন কিনা, ঠিক আছে? কাউকে দেখলে চিনবেন, চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখি আল্লাহ কি করে। ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। বলো না। দুই 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 হ্যাঁ। আসুন, ওই যে যান যান, আমার পাশে গিয়ে বসেন, কাকি যান। কথা বলেন। দেখেন, আমার কাজ শেষ, আপনারা দাবি করছেন, আমি নিয়ে এসে দিছি, ও বাপ মা খুঁজতে আসছিল, আমি সামনাসামনি করাইছি, এরপরে এখন আপনারা কথা বলেন, দেখেন তারপরে বাকি বিষয়টা। আপনি দেখেন ভালো করে চেহারা চিনতে পারেন কিনা। এই তো আমার মাইয়া। এই তো আমার শুনে, এই যে দিল আছে, এই যে তুতাটা আমরা তো ছবি দেখি বাবা করেছি। কে বলছেন? কত খোঁজা খুঁজলাম, তোমার আঙ্কেল তো বডি লইছিলাম ডুমাত, বডি নিছিল আপনারা মারার জন্য? মাইয়া আমি মারতাম লইছি, আপনি নিছেন? মাইয়া কো মাইয়া আনিয়া দিবা। পাগল হয়ে গেছিল নাকি? মানসিক একটা যে বাই লগে আছেন তা হেলারে শুদ্ধা আমার দেওয়ার আছেন, আমার মাইয়া আনিয়া দিবা তোমরা সবগুলোর বাইরে ফেলবা। আচ্ছা, কত জায়গায় গেছে বাবা, মাইক মারছি, আমার সোনিয়া ভাইলে না, রাইতে আমার মাইয়ারে লই আইছে দিনার আর আনি গেছে, আমার মুখটা দেখে পেটের দান্ডা বাবা আইছে মঞ্চারিতা করে। 8টার সময় আইছিল, দিনের 8টার সময় খেলার মধ্যে তো হয়ে গেছি আমরা। আচ্ছা, খেলাতে নাই আর পাইছি না। ওই যে সোনিয়া, আপনি দেখে তো চেনেন নাই, চেহারা দেখে চিনছেন? আমি আমার বাবারই চিনছি। সত্যি আপনি চিনছেন? আমরা তো মোবাইল কতদিন কষ্ট করছে বাইরে কইতে আমরা জানলো কইছি না কত দেশে গেছি, আমার সোনিয়ার মুখ আমি কোনো দেখি নাই। ভিডিও দেখে কইছে এটা আমার সোনিয়া। বাবা জীবন ভাই মানলে ভাই দাদা ভাই আল্লাহু আকবার। আমি সারাদিন বই কোরআন শরীফ পড়ছি, সারাদিন মানুষের কাম করছি, রাতে বই কোরআন শরীফ পড়ছি। আমার মুখটা আমার গো কত কষ্ট আমার বরানো আমাদের রাইত হইছে। এই সোনিয়া, আপনি চিনছেন তা আপনি প্রথমেই ধরেন না কেন? এভাবে আপনি বসেছেন কেন চুপচাপ করে? ভালো রে দেখতেছে, আমি বাসা থেকে বলে আসছি, আমার বাবার চেহারা মনে আছে আমার। হ্যাঁ, বাবার চেহারা বেশি মনে আছে। মুখটি কি যেন একটা বলতেছিলেন তখন, একটু বলেন তো আমাকে, আমি বলতে দিলাম না গোপন কি যেটা আপনার বাপ মায়ের জানার কথা, একটু জিজ্ঞেস করেন তো।
কি যেন একটা ঘরের ভিতরে যে পয়রা ব্যথা পেয়েছিলাম, এটা মনে আছে তোমার? শরীরে কোনো চিহ্ন আছে ওর আপনার? পড়ে গেছে কি কই বলেন তো পড়ছিলাম একটু। কও তো? কেলিয়া খেইলা না, খাড়ের থেকে পড়ে গেছিলাম না চুলার সামনে, কি এর মধ্যে পড়ছিলাম কও তো? পাক্কা আমার তো খেল নাই মা। কোনো চিহ্ন আছে শরীরে আপনার? হ্যাঁ। কিসের চিহ্ন আছে? কোথায় চিহ্ন আছে? ওই কাটার মধ্যে পড়ে গেছিলাম। কোথায় চিহ্ন? মানে শরীরের ঘরে চিহ্নটা চুলা কোথায়? ছিল, শরীরের চিহ্ন কপালে। কপালে চিহ্ন আছে। আচ্ছা, তো এটা মনে নাই কাকি আপনার? না বাবা এটা মনে নাই। খেল নাই তো। আচ্ছা আমরা এই যার তো মনে আছে। কান্দাকুটি করতে করতে বাবা অতটা খেয়াল নেই। আচ্ছা, এই যে তোমরা এই যে এটি দেখছি তোর বাবা চিন্তা খাওয়া বন্ধ হয়ে গেছে। মায়ারা খালি কথা রাখে, তোমার তার মায়া হলে তোমার একটা খালা আছে এরম থাকলে তার খালায় না দেখে কত খালি চেষ্টা কইতো, করছে নিত তোলা ভাই মাইয়া এটা আমারে জাল খাই, ও এটা মাইয়াটা আমার মতন হইছে, মাইয়াটা আমারে জাল খাই। আচ্ছা আচ্ছা, ও হারাইছে তাহলে কোথা থেকে? কাকা ঢাকাতে ছিলেন তখন আপনারা? জি, ঢাকা এয়ারপোর্ট গাওয়াল ছিলাম। গাওয়াইল। রাইতে আইছিন গো রাতের 8টার সময় দিয়ে আইছি, দিনের 8টার সময় তো হয়ে গেছি, খেলার তো হয়ে গেছি পরের দিন? আচ্ছা, পরের দিন রাতের 8টার সময় আইছি, সকাল 8টার সময় আমরা কাজে গেছি, তারে তো গেছি খেলার মধ্যে। হ্যাঁ এনতে আরেক মাইয়া হচ্ছে, হ্যাঁ, এনতে গেছে গা, ও মারছিন গো এই যে গেছে, আমরা আর পাইছি না। এটা কি মনে আছে যে আপনারা গ্রাম থেকে আসছিলেন, এরকম কোনো কিছু কি মনে আছে? হ্যাঁ মনে আছে? মন খুলে বলতে হবে সোনিয়া, আপনি ক্যামেরার কথা চিন্তা করেন না, আমাকে বলেন সমস্ত কিছু। পাশে কিন্তু আচ্ছা। এই যে হ্যাঁ সবুজ মনে পানি আছে, আমি পুকুরটা, খেলতেছিলাম। হ্যাঁ, এটা বলছেন পুকুরের আপনি। পাড়ে খেলতো, সবুজ পানি পুকুরটা কইছেন না, হ্যাঁ। পুকুরের পাড়ে খেলছি এটা কি ওই কোথায় যেন বললেন এটা? গাওয়াইল। গাওয়াইল। হ্যাঁ। আচ্ছা, এই বলছি না কেন? অভাব বাবা ছিল। ও বাবা লাগে হ্যাঁ, অনেক কষ্ট ছিল। কষ্ট আয় আমি জিরে হারাইলাম। এটি আমার মনের ভিতরে শেষ দুঃখ হয়ে যায়। আমি দুনিয়ার সব ইয়ে হরতাছি, খালি যে আমার উড়া নাই, এইটাই আমার দুঃখ বড়। মায়েটা হারাই গেল ঢাকা শহরে এসে। হ্যাঁ, এই যে কি কলঙ্ক কামাই করলাম, ঢাকায় মায় হারাইলাম, এইটাই আমার আর কত জায়গা দেখলাম বাবা না, আমার সোনি আল্লাহ মিলে না। এই 3 বছর আগেও টঙ্গী বাজার একটা গার্মেন্টস আছে, হ্যাঁ, আমার একজনের সন্ধান কইছে, বাবুর এনে তো একটা মনে মাইয়া, আছে। এনে একটা মাইয়া আরানি, আরেকজনে পাইছে, এনে মনে চাকরি আছে, করে। অনেকগুলা ভাই পরে বোন আছে, এখানে গেছি, কেউ নাম তো কইতে পারলাম না। এইটাই এনে কইতে গেছি, আমার কথা এটা তো আমার আম্মা না। কইতারে না। অনেকগুলো ভাই বোন আছে? সারা দেশে হ্যাঁ, তো হ্যাঁ। 7 ভাই বোন আপনারা? হ্যাঁ, তুমি ঠিক আছে। বাবুরে লয়ে গেছে মোলা উঠাই বলছি না আপনার অনেকগুলা ভাই বোন আমার, কিন্তু আমার মনে নাই। এই যে বাবু যে তুলছিল বাবু যে তোমার ছোট ভাই, তুমি যে বাবুরে লয়ে গে মোলা উঠাই আনতা, তোমার কথাটা মনে আছে? না, এইটা এটা কেন মনে আছে? তুমি যে লামাত আমি কাম করলে তুমি লামাত যাইতা, হ্যাঁ হ্যাঁ আমার লঙ্গিটা দেখে যাইতাম, কইতা, হ্যাঁ লঙ্গি গেল আমি যাইতাম আমি, হ্যাঁ সাথে সাথে যাইতাম কাজ করলে। লঙ্গিটা দেখে কইতো এটা আমার আব্বার লঙ্গি, লয়ে গায়ে হচ্ছে। এটা লয়ে আয়া হতো বাসায়, বাড়িতে আয়া হতো। আমারে যারা এই পাইছে যে আমার তাদের কাছে জিনিসও মনে হয়- যদি কেউ ধরতো নিয়ে মনে হলে লুকায় কষ্ট রাখতো। লাগে না? এটা খুব কষ্ট লাগে। হ্যাঁ, এগুলো খুবই কষ্টকর। আল্লাহ মানুষ আসলে ওই যে বলেন না যে মানুষ, একটা মানুষ চলে যায়, হারিয়ে যায়, মারা যায়, মানুষের জন্য কষ্ট আমরা কেন পাই? কারণ ওই মানুষের কিছু স্মৃতি থাকে। ওই যে লুঙ্গি নিয়ে কথা যেটা বললো না, এইরকম কিছু স্মৃতি কিন্তু বুকটাকে একদম দুমড়ে মুচড়ে দেয়। হ্যাঁ বাবা হ্যাঁ, এই লঙ্গি রইল, গোসল করে লঙ্গি লারি, আরো মানে কত মনে হয়, আহা, আমি লঙ্গি লাল, আমার মাইয়া লইছে গা পিছে দে কি লঙ্গি লইছিস কোন ওই তো আমার আব্বার কলারে তো দিছ লয়ে আসছি এইটা কইছে কাকি আপনি যখন শুনছেন মাইয়া পাওয়া গেছে, মাইয়া এরকম বের হইছে, তখন আপনি কি কইছেন? আজ ভিডিও টিডিও নিয়ে আপনারা দেখায় না যে মাইয়া বাইর হইছে, কি করছে? এটা কোন আমি কইছি দেখার পরে কেমন লাগছে? আমার তো কারাম হ্যাঁ, তাড়াতাড়ি আমি যাই, আপনি যা হয় কালো তো কইতে আজ ঘুমাইছে বেটা আজ ঘুম নাই সারা রাত, ঘুম ভালো না, কত রেখা আর ঘুমাইছি না আমি তো সোমবার থেকে আর ঘুম নাই আমার চোখে, এই বুনছি কেউই ঘুমাইনি আমরা, খাবার সবাই জাগ না। আপনার মাইয়া যে ভিডিও করতে আসছিল দেখছেন? ওই ভিডিওতে কি বলছে? যেখানে আইলেই বাপ মা পাওয়া যায়। আমি তো শুনে অবাক হয়ে গেছি। তোর বাইরে নেয় এবারে তো আমরা পাগল। তোর বাইরে নেয় অফিস তাই আই দেখে দেখে আরে আমরা 12টা 1টা করে হতি। শোনেন, আমি একটা মজার ঘটনা বলি। আপনার এই ভিডিওটা সফল হতে যাচ্ছে এরকম নিউজ আমার কাছে আসছে, আসার পরে আমি তো এই তথ্য দেখে আমি পুরো সরাই দিয়েছি। আমি বলছি এটা সম্ভবই না। তারপরে আপনার
ভাই একটা আছে, আমি বাইরে দেখাইছি, এই ছবি দেখে আসলে বোঝা যাবে না, বর্তমানে একটা ছবি তুলে সে পাঠাই দিয়েছে আমাকে। এইটা দেখার পর আমি সিরিয়াস হয়ে গেছি, যে আরে তো চেহারার সাথে হুবহু মিল। আপনার বাবা যখন ভিতরে আমরা ঢুকছে, ছবি তুলছিলাম, ছবি আছে তো। না ওনার কোনো ছবি নাই, ছোটবেলার কোনো ছবি আছে? আছিল। আপনার ভাই একটা আছে যে বর্তমান ভাই, বর্তমান সময়ের ছবি পাঠাচ্ছে যেটার সাথে চেহারার মিল। কিন্তু আপনার বাবা যিনি ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি আপনি কি সুলতান, মানে আমি নিজে জিজ্ঞেস করছি। আমার ওর বাবার চেহারা কথা মনে আছে, আমি সবসময় বাসায় বলি আঙ্কেল আমার দেখে যে আমার বাবার কথা মনে আছে, আমার সবসময় মনে থাকে। আইসে যে দেখছে বেশি। হ্যাঁ। আমার কাছে আমার পাশে সব সময় থাকতো। তুমি তো ওই পাশের বাসায় গেছিলা, পরে তো আমার খেলনাটা লয়ে গেল পাশের ঘরে মাইয়া, পরে আমি আয়া পড়ছি হাঁটতে হাঁটতে পিছনে, তোমার খুঁজতে খুঁজতে আয়া পড়ছি। মাছ বাজারের ভিতরে দিয়ে বাইরে গেছি। তুমি যদি বলো না বাড়িতে 10 মিনিট পরেই তো আমি আইছি। হ্যাঁ, মাছ বাজারের ভিতরে দিয়ে যে মেন রাস্তায় বাইরে, আর রাস্তা খুঁজে পাই না আমি। গলিছি ভাত করে এরপরে কি কাকা এখানে ছিলেন নাকি বাড়ি চলে গেছেন আবার? না, 11 বছর থাকিয়েছি। 11 বছর থাকছেন ওইখানে? 11 বছর এই জায়গায় রয়েছি, তাও দেখি মাইয়ার সন্ধান কোন জায়গায় পাই, তাও পাই নাই। পরে 11 বছর পরে টঙ্গি আইছি। টঙ্গি আইছি, এটা 11 বছর গিয়া 12 বছর রানিং, এই 23 বছর হইছে। অনেক যে টঙ্গি থাকতেছে। ময়মনসিংহ থাকা হয় না? না, আর ময়মনসিংহ যাই নাই। গেছি না জান লাগিয়া, যে এখন আছে নেই থাক। কই জি যতদিন না পাই দেড়শো যাইতাম না। যারা লয়া দেখি বাইরে নি যাইতে কোন নি খবর বাইক গেলে তোর বাবা খবর পাইতাম না। আল্লাহু আকবার। সোনিয়া, আজকে দেখছেন নাকি আজকের আগেই দেখছেন আমার এখানে আসার আগেই? হ্যাঁ, এই ফার্স্ট দেখলেন নাকি আর আগে দেখা দেখা সাক্ষাৎ হইছে? হ্যাঁ, এই ফার্স্ট দেখলেন? এখন দেখলাম। আপনারা দেখে তো বোঝা যাচ্ছে না সেরকম। আগে দেখা সাক্ষাৎ হইছে নাকি? ভিডিও কল টল দিছেন নাকি? না, হ্যাঁ, সরাসরি না দেখলে হয় না বেশি। আচ্ছা। আমি কালকেও আসার আগে রাত্রেও বলছি যে আমার কিন্তু মার কথা বেশি, চেহারা একটা মনে নেই। কারে বলছেন? বাবার কথা মনে আছে। হাজবেন্ডে বলছেন? হ্যাঁ, আমার বাসার সবার কাছেই বলি সবসময়। হয় বাহের নামে বেশি বলছি। বাপের কথাই সবসময় মনে আছে। আচ্ছা। চেহারা, হ্যাঁ। ওকে একটু শান্তশিষ্ট ছিল ছোটবেলা থেকে, এরকম শান্ত? তার মতো শান্তশিষ্ট ফুলাফান আমার একটা হয়েছিল না। সেই এমন শান্তশিষ্ট। তা আমার একটা হুবু আছে, হুবু দেখে কইতো, সুলতান এটা তোমার মাইয়ের না, এটা তোমার কপাল। ওই এমন শান্তশিষ্ট হয়ে থাকতো। আমার হুবুটাও না। আমি কি বড় ছিলাম? না, মানে ভাই বোনদের মধ্যে সবার বড় কিনা এটা জিজ্ঞেস। তুমি 2 বোনের ছোট? হ্যাঁ, এটা মনে আছে, অনেকগুলা ভাই বোন আছে ছোট ছোট। হ্যাঁ, তোমার 2 আফা ভাই। ছোট ছোট তো দেখেছি, সবগুলো তো পিঠে পিঠে মনে হয়। হ্যাঁ, ছোট ছোট পিঠাপিঠি। হ্যাঁ, পিঠে। কাকা, এই যে এতগুলা ছেলে মেয়ে আপনার, আলহামদুলিল্লাহ, তো একটা হারায় গেছে, তো এত মন খারাপের কি আছে? 10টা যে কইছি, একটাও যে কথা কষ্ট, 5টারও এই কষ্ট। 10টা বালাতে একটা যদি খারাপ থাকে বা সুরতে হয়, আটটা ল্যাংরা থাকে, এটার লাগি মা বাবার মন বেশি কাঁদে। কেউ কি ভালো হয় দে বাবা? আমাকে বলেন আমি বোকার মতো প্রশ্ন করি কেন? এটা প্রয়োজন আছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে 7টা যা 10টা যা 20টা তা সবগুলাই বাবা মার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না আসলে এই বিষয়টা নিয়ে। তো সোনিয়া, এটাই আপনার ফ্যামিলি? হ্যাঁ, বুঝেন, কিন্তু আমরা কিন্তু আরো খুঁজবো যদি আপনি চান। হ্যাঁ, না এইটাই হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার? কেমনে নিশ্চিত হলেন? তো বাপের চেহারা, ওনার তো তখন দাড়ি ছিল না। দাড়ি ছিল কাকা ওই সময়টাতে? হ্যাঁ, হালকা হালকা ছিল, হালকা ছিল, এটা মনে আছে। হালকা বাপও মাইলেন মাও পাইলেন, কপাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়া গো কত আমি চাকরি করি, কথা শুন না, আমি স্যারেরা কয় আপনার ভাগ্যি 3 বছর পরে মাইয়ার খবর পাইছুন। আপনি যাবেন, 2 দিনে ছুটি দিছে আমারে। তাহলে এখানে আপনার বয়সটা ঠিক নাই। যদি বাবা যদি উনি হয়েই থাকে, যেটা আপনি বললেন 23 বছর হলো হারাইছে আপনারে, তাহলে আপনার বয়স হয় 4.5 বছর আছে। 4.5 বছর ছিল, তাহলে বয়স দাঁড়াবে 27, 28, 27 অথবা 28। আপনি বলছেন 24। এটা ঠিক আছে, হারাই যাওয়া মানুষের এটা হয়, এটা হয়, সমস্যা নেই। হ্যাঁ, সে কি বলছে নাকি, বুঝবে নাকি 4.5 বছরের বাচ্চা? সে কি গিয়ে বলবে আমি 4.5 বছরে হারাইছি? আমি তো বলছিলাম 3 বছর। আর মনে করেন আমি হারানোর 3 দিন পরে এই ছবিটা তোলা হয়েছে। এই ছবিটা, ওই যে ছবিটা আমরা ভিডিওতে দেখাইছি, যেটা ওই যে যারা পালছে আমার ওই মামা বিদেশ থেকে আসছে, পরে আমার নিয়ে ছবি তুলছে সকালে। আচ্ছা, এখানে আপনি বলছিলেন বাবার নাম কি বলছিলেন? সুলতান। কাকা আপনার নাম কি? সুলতান। সুলতান। মায়ের নাম কি বলছিলেন? মর্জিনা। কাকি আপনার নাম কি? মজিতা। মজিতা আসল নাম। হ্যাঁ, মর্জিনা হয়। মায়া অতটা মজিতা, সেটারে আপনি মর্জিনা বানায় ফেলছেন। হইতে পারে কিনা, মানে আপনার জায়গা থেকে হইতে পারে কিনা, এরকম হইতে পারে?
আচ্ছা, ঠিকানা ময়মনসিংহ ব্র্যাকেটে বলছেন হতে পারে, ঠিকানা ময়মনসিংহই পাইছি আমরা। আর বাকি তেমন কিছুই বলেন নাই। আজকে যেটা বুঝলাম ভাই বোন ছিল অনেকগুলা, সেগুলো ঠিক আছে, 7 ভাই বোন। তারপরে যে খেলনা নিয়ে কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম, মাকে পান নাই, যেভাবে হারাই গেছেন, এটাও ঠিক আছে। বাসার সামনে একটা মাছের বাজার ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি, মাছের বাজার ছিল, শশা ক্ষেত ছিল আপনাদের ময়মনসিংহের চরাঞ্চলের শশা ক্ষেত ছিল। এবং আপনার এই ভিডিওটা আমি বারবারই বলি, আমার কাছে এখনো মনে হয় যে ফুল অফ মিরাকল, মানে মিরাকলের বাংলা আমি পাচ্ছি না এই মুহূর্তে, যে কারণে বলতেছি। এটা আমার কাছে মানে অভাবনীয় এক ঘটনা। যেই ছেলেটা এটা খুঁজে বের করছে, সেও আপনার ফ্যামিলি চিনে না। সে দেখে 6 মাস যাবত ভিডিও আসছে আমাদের এখানে। সে তার শাশুড়ি হলো এই চরাঞ্চলের বা এই এলাকার লোক ময়মনসিংহের, সে তার শাশুড়ি গিয়া বলছে দেখেন তো এরকম নামে আপনাদের কোন পরিবারের কেউ হারাইছে। মানে আমাদের ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে আন্ধারে ঢিল মারা, আন্ধারে ঢিল মারছে বক পড়ে গেছে, বা কিরকম একটা কথা বলে না, ঝড়ে বক পড়া বা এরকম, তুমি একটা আন্ধারে ঢিল মারছে। এরকম একটা ঘটনা নাদিরাপা, আপনার মনে আছে কিনা, নাদিরাপা, ওমান থেকে নাদিরাপা, সেও এরকম একটা ঘটনা ঘটাইছিল তার এলাকায়। কোন একটা কেস আমি রাইট নাও মনে করতে পারছি না, যে আন্ধারে ঢিল মেরে বক পড়ে যাওয়ার মতো ঘটনা। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ওনার শাশুড়ি বলছে হ্যাঁ বাবা এরকম তো পরিচিত লাগে। ওনার শাশুড়িকে ভাস্তাবো হয় আপনার না, ওনার হচ্ছে ভাস্তাবো। তারপরে গিয়ে ওনাদেরকে দেখাইছে প্রতিবেশী ভাস্তাবো, ফাতেমার নাম। এরপরে আপনার বাবা দেখার পরে আমার এক বাগনির লোকে কথা কই, আপনারা তো থাকেন কাকা ঢাকার টঙ্গিতে, উনি তো থাকেন ময়মনসিংহ, কেমনে পাইলো আপনাদেরকে ফাতেমা? ফাতেমা তো বাড়িতে থাকে, এলাকারই তো। আচ্ছা, এই বেশি দূরে না বাড়ি। আচ্ছা, এই বাড়ি থেকে ডাক দিলে এই বাড়ি শোনা যাইবো। তো আপনি তো বললেন যে আপনি এখন টঙ্গি থাকেন না, কোথায় জানেন? আমি তো এখন তাই। তাহলে আপনার কাছে তথ্য আসলো কিভাবে? উনি তো ময়মনসিংহ থাকে। ময়মনসিংহ থাকলেও পরে উনি খবর কইয়া যখন আমার বাগনির টাইম কইছে গিয়া, বাগনা বউর টাইম, তখন বাগনা বউ ফোন দিছে আমার 22 তাতে জয়দেবপুর। 22 তারে ফোন দিয়া কইছে যে ভাই মামুর সোনিয়ার সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, মামুর তো ফোন নাম্বার নাই আমারটা, কিবা কইতাম। পরে আমার 22 তাতে ফোন দিছে আমার এনো, কাকা সোনিয়ার সন্ধান পাওয়া গেছে, তুমি আমি কই পাইছ? মধুবাবি কইছে। মধুবাবি কই পাইছে? অমুক কানো ভাই। তখন আপনি কই, মানে বাড়িতে না টঙ্গিতে? তখন আমি টঙ্গিতে। তারপরে আপনি কি বাড়ি চলে গেছেন নাকি এখানে বসে নাম্বার দিয়ে? ইয়ান থেকে টিভি করে। ও আচ্ছা, মোবাইলে ফোনে যোগাযোগ করছেন, ঠিক আছে। তো সোনিয়া আপনি বলে ফেললে আমার আর কিছু বলার থাকে না, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি ভিকটিম, যিনি এখানে আসেন, তিনি যদি বলেন এটা আমার পরিবার, তাহলে পৃথিবী উল্টাই গেল, ওটাই আমাদের মানতে হবে। এই হচ্ছে বিষয়। এখন আপনি কি বলতেছেন এটা আপনার পরিবার? 100% নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ, দেখছেন এখানে আসলে কিন্তু বাবা পাওয়া যায়। বলছি না আমি, মায়ের মুখ দেখে তো আমি মনে করছি আমার মা বাবা এনে গেলে পাইয়াম। সবাইই দেখছি আমি এই ভিডিও, এইটাই দেখছি, মানে যেটা বাবা মা পাইছে ওই ভিডিওটা দেখছি, এই কারণে আমি এখানে আইসা বলছি। আমি আবারও বলি, আমি গতকালকে যে ভিডিওটা করতেছিলাম সেহরির সময়, আমি এটা আজকে যাবেন, এটা আগামীকালকে যাবে, সে সময় বলতেছিলাম যে আমার কিছু পাগল ভলেন্টিয়ার আছে, আমার কিছু পাগল ভাই ব্রাদার আছে, যারা, যেমন মারুফ ভাইয়ের কথা বলি, মারুফ ভাই আমাকে বলতেছিল একটা টেক্সটে করতে যে ভাই আমি এত ঘন্টা কাজ করি সপ্তাহে, মারুফ ভাই সম্ভবত মালয়েশিয়াতে থাকে, আর বাকি সময়টুকু উনি আমাকে হিসাব করে বললো যে 44 ঘন্টা না কয়েক ঘন্টা জানি হয় সপ্তাহে, এটা পুরোটাই হচ্ছে উনি আপন ঠিকানায় ব্যয় করে। তুহিন ভাইয়ের কথা বলি, মানে আপনারা, আমি তো নোটিফিকেশন ভলেন্টিয়ার, আমি হয় কি ওই যে যারা কমেন্টস করেন, যেসব কমেন্টসগুলোতে আমি লাইক দিই বা রিপ্লাই করি, তো ওনারা যদি কোনো কমেন্টস করেন বা কোথাও কোনো কিছু করেন, ওই নোটিফিকেশনগুলো আমার কাছে আসতে থাকে। তো আমি যদি মোবাইল অন রেখে ঘুমাই, মানে ডাটা অন করে টুং টাং করে নোটিফিকেশন আসতে থাকে, ম্যাক্সিমাম সময় নোটিফিকেশনের জায়গায় দেখি তুহিন ভাই কথা বলতেছে, যেখানে একটু সম্ভাবনা আছে সেখানে লেগে থাকে। তো এরকম কিছু পাগল পড়া মানুষজন আমার সঙ্গে আছেন বলেই, তারা আমাকে আমার কাজে সহযোগিতা করেন বলে, আমি আমার শব্দটা এখানে উইথড্র করতে চাই, আপন ঠিকানাকে ভালোবাসেন বলেই আজকে আপন ঠিকানা এই রকম লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের যেসব বোনেরা ভাইরা এখন পর্যন্ত আমাদের এখানে এসছেন, কিন্তু আমরা পরিবারের সন্ধান তাদেরকে খুঁজে দিতে পারিনি, তাদের জন্যে আমরা চেষ্টা করছি তাদের কেসগুলোকে নতুন করে আরও কীভাবে নিয়ে আসা যায়, এবং ওই কমেন্টসগুলো যারা ওখানে করেছেন সেগুলো খোঁজখবর আমরা রাখছি। সুতরাং হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনারা বেশি বেশি আল্লাহকে বলেন। এই কাকা তো জীবনে কোনোদিন চিন্তা করছে কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করছে যে 23 বছরে যেহেতু মেয়েরে পাইনি, এখানেই থাকবো, মেয়েরে খুঁজে তারপরে বাড়ি যাব, কিন্তু আল্লাহ ওনার নিয়ত কবুল করছে এবং শেষ পর্যন্ত সেইটাই হয়েছে। হ্যাঁ, সেইটাই হইল, এই হচ্ছে বিষয়। কাকি মাইয়া নিয়ে যাবেন বাড়িতে? যে মাইয়ার তো হাজবেন্ড আসছে, সব লয়ে যায়, নাতি আছে 2টা, মাশাআল্লাহ, নাতি জামাই সব লয়ে যায়। বাবা জামাই তো মাশাআল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো, আমার শ্বশুরটা মারা গেছে, সব আছে, সে অনেক ভালো ছিল। জামাইরা দেশে বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল।
উত্তরবঙ্গ না, টাঙ্গাইল তো উত্তরবঙ্গেই বলে। আরেক মাইয়া বিয়া যে দিছি টাঙ্গাইল। টাঙ্গাইল মধুপুরের। মধুপুর, ওখানে আনারস হয় খুব ভালো, হ্যাঁ হয় না? হ্যাঁ মধুপুরের আনারস হ্যাঁ, হ্যাঁ। বিশাল বড় বড় হুম। আনারসের জন্য বিখ্যাত। তো এখন কথা হলো যে ঠিক আছে, আপনি যদি চিনে ফেলছেন তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বারবার বলছিলাম ইন্ট্রোতে যে যেটা অনেক বেশি কঠিন সেটা অনেক বেশি সহজ করে দেন আল্লাহ। সফলতার সংখ্যা 118। আমরা 118টি ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি, এবং যে কথাটা একেবারে এই পর্বে এসে লাস্টলি 118 জন হচ্ছে আপন ঠিকানা, আর ইন টোটালি হলো 148 লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে। সেটা হচ্ছে যে যেগুলো অনেক সময় ব্যয় হয়ে গেছে, 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, তারাও নিরাশ হবেন না, বেশি বেশি করে আল্লাহকে বলুন, কারণ এরকম সোনিয়ার মতো হয়তো আপনি কোনোদিন আপনার পরিবারের সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন এবার বাইরে যারা আসছে এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, একটু ক্লিপটা খুলুন। একটা অনুষ্ঠান আছে, একটু খোঁজ করে দেখেন হয় কিনা। আমার বোন, মার ভাইটের বোনের সব বড় বোন। হ্যাঁ না, সোনিয়া তো ও পালে নাই, কিন্তু ও হচ্ছে খোঁজ দিছিল। সোনিয়াকে পালছিল কে? ওরা কই? এটা আমার আপুই লাগে। আপুই লাগে? মেয়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে হচ্ছে সম্পর্কে। হ্যাঁ, কিন্তু আপনাকে পালছে কে? পালছে আরেক আন্টি। ওনারা আসে নাই আজকে? জানে জানে না। জানে না? ওনাদেরকে জানানো উচিত ছিল। জানাই হ্যাঁ জানাবো। রাত করে মাইয়া স্বপ্নে দেখতেছে, ফালছে, কানতাছে, দিতে চায় না মাইয়া। আচ্ছা, তাহলে আমার কইতাম বাপের সমস্যা। আপনার মা বেঁচে নাই না? না, সকলে দোয়া করুন আমার আম্মার জন্য। নিশ্চয়ই দোয়া 4 করবো। বছর হয়ে গেছে মারা গেছে, রোজার মধ্যে 9 রোজার মধ্যে মারা গেছিল। আপনার বাড়িটা কোথায় হলো ভাই? আমার জেলা ময়মনসিংহ, হ্যাঁ। থানা তিশাল, আমার বাড়ি হচ্ছে বাড়িপাড়া, গ্রাম হচ্ছে বিয়ারা, 3 নম্বর ওয়ার্ড। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় আমি হোটেলে চাকরি করি। হোটেলে চাকরি করেন? তারপর এবারে আমি ইত্তের দোকান দিছি আমার জেলার তবের দোকানে, মানে ব্যবসাবাদী সমস্ত কিছু করবে। ব্যবসা করতেছি। তারপর একটা ব্যবসার সেশন নিছি, বাকি আল্লাহ ভাগে ইচ্ছা জানলা। অবশ্যই দোয়া করবো। আপনি অনেক ভালো মানুষ, সহজ সরল মানুষ। আসসালামু আলাইকুম। মানুষের সাথে মিশি তো বোঝা যায় আসলে কথা বলে। অনেক ভালো মানুষ। ভাই, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি, বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে? জি। আর আমি ওটা মন থেকে চাইছিলাম যে এটা হোক। আপনার শ্বশুরকে দেখে আপনার ওয়াইফ চিনতে পারছে, এবং যদিও প্রথম দিকে স্টিভ হয়ে বসেছিল, পরে বাবার দিকে তাকায় বলছে আমি আমার বাবারে চিনছি। চিনছেন তো না? বলছে যে আমার বাবার চেহারা আমার কিছুটা মনে আছে, আমি দেখলে চিনতে পারবো। দেখলে চিনতে পারবো, এবং ফাইনালি সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? আপনার কি হয়, মেয়ে না? সম্পর্কে কি হয়? বোন? বোন। আচ্ছা, তো বোনে নিয়ে যাবেন না? হ্যাঁ, নিয়ে যাব। আপনি কি করবেন এখন? ওনাদেরকে নিয়ে যাবেন আপনার বাসায়, নাকি আপনারা কি পরিকল্পনা? বাসায় যাবে। আপনাদের বাসায় যাবে? তো ঠিক আছে কাকা, আমি আমার কাজ করছি। হ্যাঁ, আপনি আমাদের সবার জন্য দোয়া করেন। এই যে তুহিন, ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের ভলান্টিয়ার যারা আছে, হ্যাঁ, এদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ভাই আমরা সেকেন্ডে দোয়া করি, সেকেন্ডে দোয়া করেন। কারণ এই জন্য করি, আমি পাইপে ভিডিও দেখি, হ্যাঁ, মানে আমার কাছে এত কষ্ট লাগে যে আপনি মেহনত করেন, মানুষের পরিবার বিছায় দেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সবাই কিন্তু কাজ পারে না। আপনি করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ। খুব শান্তি লাগছে আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ, এটাই বড় পাওয়া। ঠিক আছে, আর হারায়েন না। হ্যাঁ, ভালো থাকেন, আপনার কথাবার্তা বলেন। আমি একটু শেষ করি। কিছু বলার আছে ভাই? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে রাফাপুর, ওনার হাজবেন্ড নাকি করোনা, এখন তার সবাই ওনার জন্য দোয়া করবে। ও হো, কিছুদিন আগে না বিয়ে হলো? রাফা তো আমাকে দাওয়াত দিয়েছিল, আমি যাইতে পারি নাই। ও না, নিশ্চয়ই আমরা দোয়া করি। রাফা অনেক ভালো কাজ করে। তোমার আর কিছু বলার আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার না, তো ভালো থাকেন সবাই। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। নেত্রকোনা গেছি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা সফলতায় পৌঁছে গেলাম। তবে এটা ঠিক যে এই ভিডিওটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করছিলাম, কারণ এই 2-3টা তথ্য দিয়ে আমরা আসলে কিভাবে, তবে এটা ঠিক, যত বেশি কঠিন তত বেশি সহজ করে দিতে পারেন আল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আমার আসলে এই কাজটা করতে গিয়ে আমি সম্পূর্ণই যেটা বুঝি সেটা হচ্ছে এটা পুরোপুরি ভাগ্য নির্ভর একটা অনুষ্ঠান, এবং এখানে আসলে অনেক কিছুই যেটা হয় যেটা আসলে চিন্তার বাইরে, মানে এটা একদমই চিন্তার বাইরে।
হ্যাঁ, কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, সেখানে এই শত কোটি মানুষের মধ্যে এই একজন মানুষ মনে করলো যে শশার চাষ হয়, এই শশার চাষ ঠিক আছে, আমার শাশুড়ির এলাকা হয়, আমি একটু শাশুড়িকে দেখাই, ওই শাশুড়ি আবার এদের আত্মীয়। মানে এইটা কিভাবে সম্ভব, এটা আসলেই কিভাবে সম্ভব আমার নিজেরও মাথায় আসে না, নিজের বুদ্ধিতে আসে না। বাট এগুলো হচ্ছে যেভাবে হচ্ছে সেভাবেই আমি উপস্থাপন করছি, এবং সবসময় একটা দোয়া বিশেষভাবে চাই, ত্রুটিমুক্ত থেকে যেন এই অনুষ্ঠানটা করতে পারি। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।